আসসালামু আলাইকুম সবাইকে। সৌদি এন্ড কি ওর নাম কি এমডি শোনা যাবে কি? আমি কথা বলতেছিলাম না, তখন অফ ছিল আমার, সেজন্য শোনা যায় নাই। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে বলো, যে যারা এখনো ইয়াতে যারা জয়েন করেছো জুমে এন্ড হচ্ছে যারা জয়েন করেছো আমার ফেসবুক লাইভে, তারা একটু আমাকে বলো যে ভয়েস এন্ড ভিডিও ক্লিয়ার কিনা। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদি মোহাম্মদ, পড়াশোনা করছি শহীদ সৌদি মেডিকেল কলেজে। আর আজকে তোমাদের টপিকটা সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যার সলভ ক্লাস। সো আজকে আমি যে সলভ ক্লাসের মধ্যে দুইটা পার্ট করব। একটা হচ্ছে তোমাদের যে এক্সামটা হয়েছে সেই এক্সামের প্রতিটা কোশ্চেনকে সলভ করে দিব। প্রতিটা কোশ্চেনই আমি সলভ করবো, কোনো সমস্যা নেই। সেখানে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে সো আমাকে আর বলা দরকার নেই, আমি প্রতিটা কোশ্চেন টাচ করব, তো প্রতিটা কোশ্চেনই সলভ করে দিব। এন্ড আরেকটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যে ভর্তি পরীক্ষায় যেসব কোশ্চেন গুলো এসেছিল আগে, সেই কোশ্চেন গুলো আমরা একটু দেখবো, সেগুলো কেমন ছিল এন্ড কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো আমরা একটু বুঝবো, সেটা আমরা ধরে করে নিব। এন্ড ফেসবুকে যারা প্রবলেম শেয়ারিং পোস্ট দিয়েছিলাম, সেখানের মধ্যে আমি এই ক্লাসের পরে যে সবগুলো সলভ করে দিব। সো টেনশনের কিছু নাই যে আমি এখন দেখি নাই, কারণ আমার একটু আসতে লেট হয়ে গেছিল, সো একটা আমি সবগুলো দেখি নাই, লাস্টে কয়টা জিনিস দেখছিলাম। তো আমি ওটা ক্লাসের পরপরই আমি সব সলভ করে দিব। সো টেনশনের কিছু নাই যে ভাইয়া ক্লাসে বলে নাই কেন, এটা কেন হয় না, ওটা কেন হয় না, এই টেনশন কিছু না, আমি সলভ করব। সো আজকে আমরা টপিকে চলে যাই। তার আগে আমরা একটু স্ক্রিন শেয়ার করি, আসলে আমরা কি দেখবো কি পড়বো সেটা দেখি একটু। আহ তোমরা কি শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি সেটা একটু আমাকে জানো, হ্যাঁ? শেয়ার করা স্ক্রিন কি ক্লিয়ার কিনা একটু বলো, যে কেউ শেয়ার করা স্ক্রিনটা ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে সলভ শিটে প্রথম কোশ্চেন থেকে লাস্ট পর্যন্ত যাব আস্তে আস্তে করে। সো ধৈর্য ধরে একটু পড়তে হবে, টাইম একটু বেশি লাগে, মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি 1.5 ঘন্টার মতো লাগবে। সো একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? আচ্ছা শুরু করি। আর যারা যারা জয়েন করছো তারা তাদের ফ্রেন্ডরা যদি থাকে এখনো দেখে নাই, তাদেরকে একটু জয়েন করতে বলে দিবা। আর যারা জয়েন করতে পারে নাই সমস্যা নেই, ফেসবুকে থাকবে এটা, তোমরা পরে দেখে নিতে পারবা, প্রবলেম নেই। আচ্ছা শুরু করি। প্রথমে যেটা আছে, সুপার ওয়েটলেসনেস কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা সুপার ওয়েটলেসনেস, এই কথাটা বলার সময় ভাইয়া যখন তোমাদের ক্লাস নিয়েছিল তখন চিন্তা করো যে ভাইয়া বলছিল লিফটে দিয়ে উপরে উঠলে জি প্লাস এ হয়, লিফট দিয়ে নিচে নামলে জি মাইনাস এ হয়, তাই না? আচ্ছা একটা জিনিস বুঝো, যদি আমরা তোমার হচ্ছে জি মাইনাস এ যখন লিফট নিচে নামতেছিল, এটা তো নর্মালি আমরা বুঝি যে জি মাইনাস এ কেন হবে, কারণ ভাইয়া পুরোটা বুঝেছে। এখন দেখো ওয়েটলেসনেস আর সুপার ওয়েটলেসনেস কাহিনীটা কি। ওয়েটলেসনেস মানে হচ্ছে যদি তুমি যেই ত্বরণে নামতেছিলা সেটা তোমার সেই ত্বরণ মানে তোমার এ ত্বরণটা আর যে অভিকর্ষ ত্বরণ জি এর সমান সমান যদি হয়ে যায়, তাহলে তোমার কি হবে দেখো একটা জিনিস, জি এর সমান সমান তোমার এ ত্বরণ, এ ইকুয়ালস টু জি যদি হয়, এ ইকুয়ালস টু যদি জি হয়, তাহলে তোমার এখানে কি হবে, জিরো হয়ে যাবে অ্যান্সার। আর এম এর সাথে জিরো গুণ করলে কি হবে, সেটাও জিরো হবে। তাহলে তোমার ওজনহীনতা ফিল হবে। কিন্তু আবার কথাটা কিন্তু ওজনহীনতা না, এখানে বলতে সুপার। তাহলে সুপারম্যান কখন হবা তুমি? সুপারম্যান হওয়ার জন্য কি করতে হবে, তোমাকে উড়ে যেতে হবে উপরের দিকে। এখন উপরে উড়ার জন্য তোমাকে অবশ্যই এমন কোন ত্বরণ নিয়ে নামতে হবে যেই ত্বরণের কারণে তোমার যে ত্বরণটা হবে সেটা অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হয়ে যাবে, মানে তোমার ত্বরণ এ হবে ইজ গ্রেটার দেন জি, ঠিক আছে? তখন হলে কি হবে, অ্যান্সারটা মাইনাস একটা মানের মধ্যে যাবে, ঠিক আছে? মাইনাস মান যখন হবে তখন দিকটা তোমার দিক হওয়া উচিত কি ছিল, পজিটিভ দিক হবে নিচের দিকে। কিন্তু যখন মাইনাস আসবে, এই মাইনাসটা আসলে দিক বোঝাচ্ছে, এই তখন এই অ্যান্সারটা মাইনাস দিয়ে আসবে, তার মানে তুমি উপরের দিকে উঠে যাবা। তখন তুমি ওয়েটলেসনেস এমন ভাবে ফিল করবা যে তোমার পা মাটি থেকে উপরে উঠে, মানে লিফটের যে থেকে উপরে উঠে যাবে,
মাথা লাগবে তোমার সিলিং এর সাথে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো সুপার ওয়েটলেসনেস কোন ক্ষেত্রে প্রযোজ্য? তখন তার মানে বোঝা যাচ্ছে তোমার ত্বরণটা অবশ্যই অভিকৃত ত্বরণের চেয়ে বেশি হতে হবে। দেখো অপশনে দেখো বি নাম্বার লেখো, লিফটের কোন অভিকৃত ত্বরণ অপেক্ষা ত্বরণ বেশি বেশি ত্বরণের নিচে নামতেছে, বেশি ত্বরণ নামতেছে, এই জন্য হচ্ছে আনসারটা এই হবে, বি হবে। আচ্ছা 2 নাম্বার দেখো, নিউট্রিনো কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে? নিউট্রিনোর কথা আসছে, তার মানে দেখো একটা জিনিস ভাইয়া যখন পড়াইছিল তখন একটা শর্টকাট শিখাইছিল, একটা জিনিসটা কি ছিল? মসদ গমন। মসদ গমন বলা আর ততে ফোটন ছিল, ঠিক আছে? এখানে দেখো মহাকর্ষ বল কোন কণার জন্য? এটা গ্র্যাভিটন কণার জন্য। সবল নিউক্লিয় বল মেসনের জন্য। দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনো কণার জন্য, ঠিক আছে? দেখো তাহলে নিউট্রিনো কণার কথা বলছে, দুর্বল নিউক্লিয় বল আনসার। এগুলো একদম পারবা, তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। 3 নাম্বার দেখো, নিউক্লিয় নক্ষত্র গুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠনের জন্য কোন বল প্রয়োজন? মহাকর্ষ বল। এটা চ্যাপ্টার যখন পড়তেছিলা বলের যে 4টা বলের কথা বলছে, 4টা বলের পরে 3-4টা লাইন তোমাদের একটু লিখে দিয়েছে যে এটার জন্য কি হয়, কোন বলের জন্য কি ঘটনা ঘটে, নিউক্লিয়াস গঠনের জন্য কি হবে, নিউক্লিয়াস ভাঙার জন্য কি হবে, এইসব কথাবার্তা ছিল। সেই সব ক্ষেত্রে আমাদের একটু ওগুলো পড়তে হবে, ওই লাইনগুলো পড়লে এইসব কোশ্চেন গুলো আমরা আনসার পারবো, ঠিক আছে? তো 4 নম্বরে সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মহাকর্ষ বলের মান কত? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মহাকর্ষ বলের মানের জন্য আমাদের কি জানতে হবে? শতদূম, কে সবচেয়ে বেশি সবল, কে সবচেয়ে বেশি দুর্বল। এই দুইজনের মধ্যে এক সবল কে দেখি একটু। শতদূম। সবল নিউক্লিয় বলকে যদি আমি 1 ধরি তাহলে অন্যদের মান কি হবে? আর মহাকর্ষ বলকে যদি 1 ধরি তাহলে অন্যদের মান কি হবে? এই হিসাবে আমরা শিখছিলাম। সো এখানে দেখো বলছে সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, তার মানে সবল নিউক্লিয় বলকে তুমি ধরবা 1, তার সাপেক্ষে মহাকর্ষ বল মানে সবচেয়ে শক্তিশালী বলের সাপেক্ষে সবচেয়ে দুর্বল বলের মান কত? তাহলে -41, ঠিক আছে? দেখো তাহলে কোথায় হবে -41। আচ্ছা, নিচের কোন জোড়ার পাল্লা সসীম? পাল্লা সসীম আর অসীমের মধ্যে ব্যাপারটা একটু আগে বুঝো, যে অসীম কারা? অসীম হচ্ছে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল, আর হচ্ছে সসীম কারা? সসীম মানে হচ্ছে যাদের পাল্লাটা সীমিত, একটু ছোট পাল্লার মধ্যে আছে। তো এই ছোট পাল্লার মধ্যে কারা কারা আছে? তড়িৎচুম্বক, তোমার সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের মাঝখানে একটা জিনিস কমন, সেটা কি জিনিস? সেটা হচ্ছে নিউক্লিয়। তার মানে নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, তাদের যে পাল্লাটা সে নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় এই জোড়ার পাল্লা সসীম, মানে হচ্ছে সীমিতের দিকে, হ্যাঁ। আর যদি বলে পাল্লা অসীম কাদের? পাল্লা অসীম হচ্ছে তোমার মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে? এই জন্য অ্যান্সার সি। 6 নাম্বার দেখি। আচ্ছা 6 নাম্বার যে কোশ্চেনটা, এটা ডিরেক্টলি তোমার মুখস্থ করে বলতে হবে, এটার জন্য বুঝার কিছু নাই। মধ্যবিন্দু সাপেক্ষে সরলরৈখিক দণ্ডে জড়তার ভ্রামক কি? ডিরেক্টলি 1/12 ml²। একক বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে জানা যায়? একক বল, তুমি একটা জিনিস দেখো ভাইয়া, একটা জিনিস শর্টকাট বলে দিচ্ছি, দেখো শর্টকাট হচ্ছে যে সকল বলতে বলে যে কোত্থেকে ধারণা পায়, তুমি দেখবা আগে ওটা কয়টা অংশে আছে। দেখো এখানে 2টা অংশ আছে, যদি 2টা অংশ হয় তাহলে সেটা দ্বিতীয় সূত্র থেকে আসে, যদি একটা অংশ হয় সেটা প্রথম সূত্র থেকে আসে, যদি বলে 3টা অংশ ওয়ালা কোনো কিছু নাম বলে বলবা ওটা তৃতীয় সূত্র থেকে আসে। দেখি একটু আমরা কথাটা যে বললাম মিলে কিনা। মিলে হচ্ছে, দেখি আমরা একটু। ভাইয়া যখন বলছিল যে কোনটা ধারণা কোত্থেকে আসে, সেই জায়গাটা দেখো। প্রথম সূত্র ধারণা আসে কোনগুলার ধারণা প্রথম সূত্র থেকে আসে? সেগুলো হচ্ছে ভর, জড়তা, ভরবেগ, বল, এগুলা দেখো একটা একটা ওয়ার্ড। তারপরে তো দ্বিতীয় সূত্র দেখো F = ma, তাহলে 2টা পার্ট, এখানে 2টা। তারপর একক একক বল, বলের পরিমাপ, বলের নীতি, বলের গুণ, প্রথম সূত্র, ভরবেগে সংরক্ষণশীলতা, 2টা করে পার্ট আছে। এই 2টা পার্ট গুলা কোথেকে আসে, কোন সূত্র থেকে আসবে? দ্বিতীয় সূত্র থেকে আসবে। আর যদি বলে 3টা পার্ট ওয়ালা, দেখো ভরবেগের
সংরক্ষণ সূত্র। এই যে তিনটা পার্ট আসছে, এই তিনটা পার্ট থেকে বলবো, কোন কোন সূত্র থেকে আসে, তৃতীয় সূত্র থেকে আসে, ঠিক আছে। তো আমাদের যে বোঝার ব্যাপারটা সেটা হচ্ছে যে এগুলো আসলে মুখস্থ করতে হবে অনেক কিছুই, কিন্তু যদি আমরা একটু বুঝে অ্যান্সার করি, যে আসলে আমি যে নামগুলা বলতেছে সেগুলাকে আমরা একটা, সবগুলো তো মনে থাকবে না, জাস্ট একটু টেকনিক খাটায় আমরা আনসার করব, ঠিক আছে। আবার চলে যাই কোশ্চেনের মধ্যে, কোশ্চেনে চলে যাই, দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে 1 পাউন্ড ভরের কোন বস্তুর উপর এক পাউন্ডাল বল প্রয়োগ করলে কত ত্বরণ সৃষ্টি হবে। এটা আসলে কি জানো, এটা হচ্ছে পাউন্ডালের সংজ্ঞা। পাউন্ডালের সংজ্ঞাকে ঘুরায় বসে ওরা, ঠিক আছে। সংখ্যাটাকে জাস্ট আমরা ঘুরায় বসি, আর কিছুই হবে না। ঘটনাটা এমন ছিল, 1 পাউন্ড ভরের 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 পাউন্ডাল। সেই সংজ্ঞাটাকে জাস্ট ঘুরায় বসে 1 পাউন্ড ভরের কোন বস্তুর উপরে 1 পাউন্ডাল বল প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে, 1 ফুট পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে 9 নম্বর চলে যায়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান সর্বদা 1 এর কম হবে, কারণ যেহেতু সেটা একটা হবে, ওই যে তোমাদের অনুপাতের মধ্যে পড়ে, সেটা কাটাকাটি করে আসলে 1 এর কম অলওয়েজ আসে, ঠিক আছে। 0.something আনসার আসবে তোমার। 10 নম্বর চলে যায়, দেখো প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটি। প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ মনে রাখার জন্য আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে ইকারাম, ঠিক আছে। ইকারাম থেকে আমরা যদি দেখি একটা জিনিস, যে ইকারামের ভিতরে রস্যই হচ্ছে ইস্পাত, কাঁচ, রাবার, মার্বেল। হ্যাঁ, এই চারটার জন্য প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, বাকিগুলোর জন্য প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। এই চারটা উদাহরণ তোমাদের ইসাক স্যারের বই, তপন স্যারের বই, সব বই মিলায় উদাহরণ চারটা আসছে, এর বেশি উদাহরণ নাই। তো এই চারটা উদাহরণ মুখস্থ করলে তোমার কাজ শেষ, ঠিক আছে। এরপর যে দেখো 11 নম্বরে, গতীয় ঘর্ষণ বল অবিলম্ব প্রতিক্রিয়ার কি সমানুপাতিক। এটা তুমি সংজ্ঞা থেকে পড়বা, পারবা, এখন সমস্যা নাই। মহাকর্ষ বল এ বৈশিষ্ট্য বলতে, দেখো মহাকর্ষ বল আমি তোমাকে বলছিলাম তখন, তোমার শতদুম যখন বলছিলাম, সবচেয়ে নিচে ছিল শতদুমের শতদুম, তার মানে দেখো সবচেয়ে নিচে বল কে, মহাকর্ষ বল, তার মানে সে সবচেয়ে দুর্বল বল, এরা হচ্ছে সবচেয়ে সবল বল, আস্তে আস্তে দুর্বল দিয়ে যাচ্ছে, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, তার মানে মহাকর্ষ বল দুর্বল। তাহলে প্রথম এই দুটো অপশন আগেই বাদ, এরা সবল সবল লিখছে, এগুলা বাদ। আচ্ছা, আকর্ষণ ধর্মী আর বিকর্ষণ ধর্মী কথা বলতে বলছে, দুইজন আছে আকর্ষণ ধর্মী আর দুজন আছে আকর্ষণ ধর্মী বিকর্ষণ ধর্মী দুইটাই। তো এখানে হবে এটা আকর্ষণ ধর্মী, সো আনসার হচ্ছে বি, ঠিক আছে। সি নাম্বার দেখো, 13 নাম্বার দেখো, নিচের কোনটি কৌণিক বেগ এবং অভিকেন্দ্র বলের মধ্যকার সম্পর্ক। দেখো কৌণিক বেগ কি জিনিস, আমরা ডিনোট করি হচ্ছে ওমেগা দিয়ে, অভিকেন্দ্র বল হচ্ছে এফ দিয়ে, তাদের মধ্যে সম্পর্ক একটাই, এফ ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। এই সূত্রটা দেখো, বাকি সবগুলো দেখো, এখানে যে এম ভি স্কয়ার বাদ, কারণ ভি কথা বলছে, কৌণিক বেগের কথা বলছে, তো এখানে ভি দিলে তো হবে না, ভি তো রৈখিক বেগ, সো এই অপশন আগেই বাদ। তারপর হচ্ছে ওমেগা, এটা আনসার ঠিক আছে, এম ভি স্কয়ার আর, এখানে সবই ঠিক ছিল, শুধু হচ্ছে কৌণিক বেগ বাদ দিয়ে সে রৈখিক বেগ কথা বলে ফেলছে, আর এখানে আটা নিচে পাঠাই দিচ্ছে, এই জন্য বলে না। হ্যাঁ, আচ্ছা 14 নাম্বার দেখো, নিচের কোনটি সিউডো ফোর্স বা অলিক বল। সিউডো ফোর্স বা অলিক বল হচ্ছে আসলে অপকেন্দ্র বলকে বলা হয়। তোমার একটা জিনিস মনে রাখবা, যে বইয়ের মধ্যে একটা সংজ্ঞার অনেকগুলো নাম থাকতে পারে, যে এই জিনিসকে এটাও বলে, ওটাও বলে, ওটাও বলে। তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে যদি ইংলিশ টার্ম দিয়ে দেয় সেটা মুখস্থ করতে হবে আমাকে, একটা জিনিসের অন্য কোনো নামও যদি দিয়ে দেয় সেই নামটা আমাদের মনে রাখতে হবে। তো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। মানে ইংলিশ নাম দিছে একটা সিউডো ফোর্স অলিক বল। তুমি দেখবা যে তোমরা আগের যে মেডিকেল এক্সাম গুলো ছিল, মাঝে মাঝে কিন্তু ইংলিশ টার্ম দিয়ে কোশ্চেন চলে আসতো। সো তার মানে হচ্ছে আমাদের ডেফিনেশন যখন পড়বো, ডেফিনেশনের পর অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে তার ইংলিশ টার্মটা যদি লেখা থাকে বইতে, সেটা মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, একদম ইংলিশ টার্ম দিলে তুমি আকাশ থেকে পড়বে এমন করলে কিন্তু হবে না। 15 নাম্বার দেওয়া, ড্রাইভিং এর লাভ দেওয়ার সময় সাধারণত কোনটি ধ্রুব থাকে, সাধারণত কৌণিক ভরবেগ ধ্রুব থাকে, অন্যগুলো ধ্রুব থাকলে সে লাভ দিতে পারতো না। হ্যাঁ, আচ্ছা, রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যবর্তী কোণ কোণ তো 90 ডিগ্রি, কারণ দেখো একটা জিনিস, কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে সম্পর্ক তো এটা জানো, v ইকুয়ালস টু ওমেগা আর, এটা জানো। এটা কিভাবে আসে, গোল যদি একটা বৃত্ত হয়, সেখান থেকে আর হচ্ছে এইটা সে ঘুরতেছে, এই ঘোরার সময় তার যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে ওমেগা হচ্ছে, কিন্তু তার রৈখিক বেগটা কোন দিকে হচ্ছে, রৈখিক বেগ হচ্ছে যে যেদিকে যাচ্ছে তার এদিকে,
এটা ভি, সে যদি এদিকে যায় তাহলে এদিকে ভি। এই দেখো তার যাওয়ার পথ হচ্ছে এদিকে চলে যাচ্ছে, কিন্তু সে যাচ্ছে তার ঠিক 90 ডিগ্রি করে করে সে সামনের দিকে চলে যাচ্ছে তার রৈখিক বেগটা। এই জন্য তাদের মধ্যবর্তী যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইভাবে এটা বইতেই যদিও ছিল, এটি মুখস্থ করে নিবা। আচ্ছা, কৌণিক বেগের মাত্রাগুলো তোমরা একটু মুখস্থ করতে হবে। কি হবে তোমার হচ্ছে কৌণিক বেগ। আবার অনেকে একজন জিজ্ঞেস করছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি। ডাইমেনশন আর তোমার হচ্ছে মাত্রা সমীকরণ হচ্ছে সেম কথাবার্তা, তো তুমি হচ্ছে মাত্রা সমীকরণ দিয়ে আনসার করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে হচ্ছে ইংলিশ না বাংলা আর কি, মাত্রা সমীকরণ ইংলিশে ডাইমেনশন। তো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা কৌণিক ভরবেগ আছে, কোন ভরবেগের কথা, ভরবেগেরটা তুমি দেখবা তাহলেই হবে। আচ্ছা, কৌণিক বেগেরটা হচ্ছে টি পার টি। তো এখন এরপরে চলে যাব, এটা এটা তোমার হচ্ছে এই চ্যাপ্টারে আছে। আর ফার্স্ট চ্যাপ্টারে দেখবা, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে দেখবা অনেকগুলো আছে কোশ্চেন আছে। কোশ্চেন একটা ছক আছে, একটা বড় ধরনের ছক আছে। ছকের মধ্যে দুনিয়ার ইয়া বলছে, একক বলছে, মাত্রা সমীকরণ বলছে, অনেকগুলো আমরা দেখো বইতে পাইও না, খুঁজেও পাই না, সেগুলোও আছে ওখানে। সো আমাদেরকে একটু কষ্ট করে এটা দেখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, যদি ওখান থেকে পড়তে পারো ভালো কথা, যদি তুমি চিন্তা করো না ওখান থেকে একসাথে পড়তে কষ্ট হচ্ছে, আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন পড়বো তো সাথে সাথে মুখস্থ করে নিব। সেই জিনিসগুলো জানার জন্য তোমাকে আগে এককগুলো পড়তে হবে। এককগুলো যদি পারো তার থেকে ডাইমেনশন বের করা একদম ইজি। ঠিক আছে, আচ্ছা 18 নাম্বার চলে যায়, নিচের কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। উপপাদ্যকে তুমি বলতে পারো যে ভাইয়া এই যে উপপাদ্যগুলো তো আমরা পড়ি নাই, উপপাদ্য থেকে কোশ্চেনটা আসার কথা না। দেখো উপপাদ্য থেকে আমরা উপপাদ্য তোমাকে কেউ বলে না যে প্রমাণ করে দেখাও, এই জিনিস আমাদের কোশ্চেন আসবেও না। আসবে কি, সেটা আসবে হচ্ছে যে তোমাকে দিবে তুমি আমাকে উপপাদ্য দিয়ে কি পারছো বা কি জানছো তুমি, অ্যাকচুয়ালি উপপাদ্যের যে অ্যানসারটা, মানে এই উপপাদ্য দিয়ে কি চাইছে, কি বুঝতে চাচ্ছে সেটাই কোশ্চেন করবে। ঠিক আছে, সো কোশ্চেনটা জাস্ট তোমরা দুইটা উপপাদ্য আছে, দুইটা উপপাদ্য জাস্ট মেইন লাইনগুলো দুটো মুখস্থ করবা, কাজ শেষ তোমাদের, আর কিছু পড়া করতে হবে ওখান থেকে। একটা কোশ্চেন দিছে, দেখো চক্কার ভর হচ্ছে 5, এটা হচ্ছে m, অক্ষ সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, সেটা যদি কে ধরো, কৌণিক ত্বরণকে আলফা ধরতে পারি, সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করা হয়। টর্কের জন্য আমরা জানি টাউ ইকুয়ালস টু আই আলফা, আই কে আমরা বলতে পারি এম কে স্কয়ার আলফা। মান বসাবা 5 ইনটু 2 স্কয়ার ইনটু 2, মান বসাও, আনসার 0.4 আসে। এই হচ্ছে আনসার তোমার। ঠিক আছে, জাস্ট তোমাকে দেখাই দিলাম। তাসলিম মজুমদার কি জানি তাকায় আছে কোন দিকে জানি। আচ্ছা চলে যায় সামনের দিকে। 20 নম্বরে দেখো নিচের কোন ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তু দুটির বেগ বিনিময় করে। আচ্ছা, বইতে এই জিনিস নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, কতগুলো লাইন দেওয়া আছে, আমরা একটু লাইনগুলো দেখে আসি, দেখে আসলে ব্যাপারটা বুঝবো। একদম লাস্টের দিকে আচ্ছা, এটা তো লেকচার ছিল না, বইয়ের মধ্যে ছিল। আচ্ছা বইটা তো আমি বের খোলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই তোমাদের। মেন ঘটনাটা ছিল এমন যে তোমাদের ও ও কষ্ট পাইছে হচ্ছে 19 ভুল করছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন দেখে নাও যাদের, শোনো যে ভুলগুলো তোমরা করবা সেটা আসলে এখনই ঠিক করার টাইম। ঠিক আছে, তোমরা কোচিং এ ভুল করতেছো, সেটা আসলে কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি, প্রতিটা কোশ্চেন ধরে ধরে সলভ করতেছি। ঠিক আছে, যখন ধরে ধরে সলভ করতেছি তোমরা যখন শিখে নাও যে কেন হইলো, কি ব্যাখ্যা হয়েছে, কেন অনেক কিছু। দেখো আমি অ্যান্সার শিট দিয়ে দিতে পারতাম তোমাকে যে দেখো এটা অ্যান্সার, এটা অ্যান্সার, তোমরা তো অনলাইন দেখছো এটা অ্যান্সার এটাই। তো কেন হলো আসলে, কেন জিনিসটা বুঝে নাও আগে, তাহলেই হবে। তুমি জানাটা ইম্পর্টেন্ট, তুমি এখন ভুল করো সেটাতে তোমার কোনো বড় কোনো লস হয়ে যাবে না, বাট যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভুল করো সেটা তোমার জন্য বড় লস হয়ে যাবে। এই জন্য যা ভুল করার, যা তোমার ঝামেলা ছিল, যা কনফিউশন ছিল, সে আগেই শেষ করে ফেলো। ঠিক আছে, মেইন পরীক্ষাতে ডিরেক্ট আনসার দিবা, যাতে কোনো একদম কনফিডেন্ট আনসার দিয়ে আসবা, যাতে তুমি চান্স পেয়ে যাও। ঠিক আছে, আচ্ছা চলে যাও সামনের দিকে, যেটা বলছিলাম তোমার 20 নম্বরে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুটির বেগ বিনিময় করে কখন। দেখো একটা জিনিস কি, এখানে ভর সমান হলে বেগ বিনিময় করবে। কারণ কারণ কি, একটা বস্তু, দুটা বস্তু ধরো সেম ভর নিয়ে যাচ্ছে, হ্যাঁ,
সেম ভর নিয়ে যখন যাচ্ছিল, তারা একজন এদিক থেকে ধরো 5 নিয়ে আসছে, আর একজন 2 মিটার পার সেকেন্ড নিয়ে আসতেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একজন মাঝখানে যে 5 নিয়ে আসতে সে 2, এই 2 ছিল সামনের দিকে, সংঘর্ষ করলো, সংঘর্ষ পরে কি হলো, যে সামনে যে ছিল সে 5 নিয়ে সামনে চলে যাবে, আর যে পিছে ছিল সে ধাক্কা খেয়ে তার বেগটা একটু কমে সে 2 এ চলে যাবে। এখন এই ঘটনাটা শুধু এটার ক্ষেত্রে হবে যদি ভর সমান হয়। ভর যদি সমান না হয় তখন কি হবে তোমার বলি। ভর যদি সমান না হয় তাহলে একটা চিন্তা করি, যে ভর যদি একজনের 0, মানে যে একজন যে সামনে ছিল সে একদম দাঁড়ায় আছে, তার কোনো ইয়া নাই, আর আরেকজন পিছন থেকে দৌড়ে দৌড়ে আসতেছে। যে সামনে ছিল সে পিছনে দৌড়া দৌড়ে আসতেছে, সে দৌড়া এসে ওকে ধাক্কা দিল। এই যে সামনেটা ছিল যদি কম ভরের হয়, এটা থেকে কম ভরের হয়, তাহলে সে তার বেগ বেড়ে যাবে, বেড়ে যে অনেক বেড়ে সে দৌড় দিয়ে সামনে যাবে, আর এটার বেগ কমে যাবে। যদি এটার ভর অনেক বেশি হয়, এটার ভর অনেক কম হয়, তাহলে ও দ্বিগুণ ভরে দিয়ে সামনে চলে যাবে। আবার আরেকটা ঘটনা, যদি তারা যে দৌড়াদৌড়ে আসতেছিল, একজন সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পরে যে দাঁড়ায় ছিল তার ভর অনেক বেশি, এ কম ভর নিয়ে সে আসতেছিল, সে কম ভর নিয়ে যখন আসবে অনেক বেশি জিনিসকে সে আসলে ধাক্কা দিয়ে নড়াতে পারবে না। এর এর যে বেগ ছিল সে সেমই থাকবে, কিন্তু যে আসলে সংঘর্ষ করছে সে উল্টার দিকে চলে যাবে, তার বেগটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, ঘটনাগুলো এমন, আমাদের শুধু ব্যবহারিক ভাবে চিন্তা করতে হবে, ব্যবহারিক চিন্তা করে ওই লাইনগুলো পড়বো, যে আমাদের বুঝতে হবে যে ঘটনাটা কেমন ঘটতেছে, একটু ইমাজিন করবা, দেখবে আনসার তুমি এমনি পেয়ে যাবা। আর এই যে কথাগুলো, যে ওই লাইন থেকে কিছু কোশ্চেন আসতে পারে অ্যাডমিশন টেস্টে, সেটা তোমার দেওয়া আছে একটা অপশন, যে সংঘর্ষ বেগ দুইটা বিনিময় কখন করে, সেটা ভর যদি সমান হয় তখন। ঠিক আছে, 21 নম্বর দ্বারা সবল নিউক্লিয় বলে ভাগ করা কি হবে, ওই যে বললাম মসৎ গমন দিয়ে তোমার এরা বের করবা। এখন সবল নিউক্লিয় বলার জন্য মসৎ গমন থেকে আসে মেসন, তুমি বলতে ভাই এখানে মেসন তো নাই, আছে এখানে গ্লুয়ন, বোসন, নিউট্রিনো, প্রোটন। এন্ড ফোটন তো আমরা জানি তড়িৎচুম্বকীয় বলের জন্য, এটা তাহলে বাদ আগে থেকেই। নিউট্রিনো দুর্বল নিউক্লিয় বলের জন্য, এটা বাদ এখানে। বোসন আর গ্লুয়ন, এখন বোসনও চিন্তা করছো, বোসনও তো আমার শিখাচের যেটা শিখছিলাম মসৎ গমনের ভিতরে বোসনও পাই না, আর গ্লুয়নও পাই না। তাহলে মনে রাখো, সবল নিউক্লিয় বল কাজ কি করে, সবল নিউক্লিয় বল নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস গঠন করার জন্য কি করে, সে জোড়া লাগায় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস জোড়া লাগানোর জন্য আমরা কি করি, কোনো কিছু জোড়া লাগানোর জন্য আমরা ইউজ করি গ্লু ইউজ করি। মনে রাখবা, নিউক্লিয়াস জোড়া লাগানোর জন্য যেই বল, তারা মাঝখানে গ্লুয়ন জাতের কণা ইউজ করে মাঝখানে। ঠিক আছে, গ্লু থেকে মনে রাখবা গ্লুয়ন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে কি বললাম হচ্ছে সবল নিউক্লিয় বল করে হচ্ছে নিউক্লিয়াসের জোড়া লাগায়। যদি নিউক্লিয়াসের জোড়া লাগতেছে, নিউক্লিয়াস জোড়া লাগানোর জন্য নরমালি আমরা কিছু জোড়া লাগানোর জন্য কি ইউজ করি, গ্লু ইউজ করি। আর নিউক্লিয়াস জোড়া লাগানোর জন্য আমরা ইউজ করব গ্লুয়ন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা চলে যাই সামনে 22 নম্বরে। F ইকুয়ালস টু ma, দেখো কোন গাণিতিক প্রকাশকে, F একটা ভাগ m এর একটা ভাগ, দুইটা মানে চিন্তা করা লাগবে না, আনসার 2। আর দ্বিতীয় সূত্র থেকে আসবে। পদার্থের জড়তার পরিমাপ কিসের উপর, জড়তার পরিমাপ করে ভরের উপরে। এগুলা একদম বইয়ের লাইন, এখান থেকে পড়া কষ্ট করে মুখস্থ করার কিছু নেই, এগুলো পারবা, তোমাদের কারো ভুল হওয়ার কথা না এগুলা। ঘর্ষণ বল F, প্রতিক্রিয়া বল R, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ ইকুয়ালস টু F বাই R। দুইটা হচ্ছে বল, হ্যাঁ, দুইটা বলের জন্য এদের কাটাকাটি করে, এদের একক থাকে না কোনো, আর এদের তোমার হচ্ছে এটা আসলে একটা অনুপাত, যে কি পরিমাণে ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ, গুণাঙ্কটা। এটা পারবা, এটা সূত্র ছিল, সূত্র থেকে অ্যান্সার করা যায়। 120 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এত হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে, এখানে সলভ করার জন্য এটা m আছে, ডিনোট করি আগে, এটা m, এটা হচ্ছে 1 মিনিট, আমরা মিনিট যদি ম্যাথ করি না, তাহলে এটার সাথে আমরা 60 সেকেন্ড বানাই ফেলি, এটাকে 60 সেকেন্ড, এটা হচ্ছে তোমার t। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের v। তাহলে আমরা কি জানি, m a, f equals to m a, আমরা m a কে ভাঙবো v বাই t ভাঙবো, তাহলে মান বসায় খালি আছে এখন। মান m হচ্ছে তোমার 120, v হচ্ছে তোমার 10, আর হচ্ছে 60, 2 2 20, आंसर 20। ঠিক আছে, ক্যালকুলেটর লাগে না, একদম এমনি পারবা। আচ্ছা দেখো, 26 অল্প সময়ের খুব বড় মানে কোন বল যদি প্রয়োগ করে, তাই কি বলে, ঘাত বল বলবে। ঘাত বলে ইংলিশ টার্ম কি, ইম্পালসিভ ফোর্স। আমি যে বললাম একটু আমাদের ইংলিশ টার্ম গুলা মুখস্থ করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে কথা।
আচ্ছা 27 নম্বরে ঘাত বলের ঘাত নিচে কোনটি পরিবর্তনের সমান? বলের ঘাত আমরা আসলে সংজ্ঞাতে কি জানি? বলের ঘাত হচ্ছে ঘাত বল এবং তার ক্রিয়াকালের গুণফলের সমান। ক্রিয়াকাল যদি টি ধরি আমরা, তাহলে গুণফলের সমান হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত হচ্ছে ঘাত বল এবং তার ক্রিয়াকালে গুণফলের সমান। তাহলে আমরা দেখো এফ কে একটু ভাঙি, আমরা এফ ইকুয়ালস টু এম এ, আর টি তো আগে থেকে আছে। আবার এটাকে আমরা আরেকটু ভাঙি, এম কে ভি বাই টি ইনটু টি, টি টি কেটে দেই, তাহলে আজ কি থাকে? এমভি থাকে। এমভি কি জিনিস? এমভি হচ্ছে ভরবেগ। তাহলে তুমি বলতে পারি না যে বলের ঘাত থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়, অথবা বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান? বলতে পারি তো। এই জন্য অ্যান্সারটা হবে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, এই বলের ঘাত থেকে ম্যাথ আসলে তোমরা আসলে করবা কি? বলের ঘাত থেকে ম্যাথ আসলে তোমরা ভরবেগের পরিবর্তন বের করবা, তাহলেই হবে। আচ্ছা 28 নম্বরে দেখো ঘাত বলের বৈশিষ্ট্য কি? ঘাত বলের বৈশিষ্ট্যের জন্য আগে একটু সংজ্ঞাটা দেখে আসি। সংজ্ঞাটা লিখাই আছে আগে থেকে। অল্প সময়ে, কম সময়ে, তাহলে টাইমটা খুবই কম হবে, ক্ষণস্থায়ী হতে পারে, খুব কম সময় যেটাই বলো। বড় মানে বৃহৎ কোন মানের বল লাগবে, তাহলে বল থাকতে হবে অনেক বড়, আর সময় হবে অনেক কম। তাহলে দেখি তাদের বৈশিষ্ট্য ভিতরে স্বল্প স্বল্প মানের না, কারণ বল তো হবে বৃহৎ মানে, তাহলে স্বল্প মান আগেই বাদ, এখানে স্বল্প মান এটাও আগে থেকে বাদ। বৃহৎ মানের এটা ঠিক আছে, এটাও বৃহৎ মানে। এখন বলছিলাম কম টাইম, তাহলে এটা বল দীর্ঘস্থায়ী, বাদ, তাহলে ক্ষণস্থায়ী। আনসারের জন্য ডি। হ্যাঁ, আচ্ছা সামনে চলে যাই 29 নম্বরে। 29 নম্বর হচ্ছে বলছে 10 কেজি ভরের একটি পড়ন্ত বস্তুর ত্বরণ কত? বলছে ত্বরণ কত যখন বাতাসের বাধা 78 নিউটন। তাহলে এটা আমরা বলতে পারি যে তার ত্বরণ বের করার জন্য তার যে বল নিচে নামতেছিল সেটা আসলে তার পরন্ত যে বল ছিল, ধরো নিচের দিকে বললাম এয়ার এর মধ্যে তার যে বল ছিল মাইনাস তোমার যে রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্স বলতেছি, এয়ার রেজিস্ট্যান্স যদি হয় তাহলে তুমি দেখো যেটা আমরা একটু এম এ বলি, আর এটা হচ্ছে এম জি, কারণ সে নিচের দিকে নাম পরন্ত বস্তু জি ত্বরণে নামতেছিল মাইনাস 78, তো তার বাতাসে বাধা ছিল 78 নিউটন। তাহলে এখান থেকে তুমি এটা বলতে পারো যে এম কত 10 কেজি, এ তাহলে এমজি হচ্ছে 10 কেজি ইন্টু 9.8 মাইনাস 78, বা এ ইকুয়ালস টু 98 মাইনাস 78 বাই 10। অ্যান্সার বের করো, তাহলে হয়ে যাবে 2। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথ তোমার। 30 নাম্বার দেখো অ্যাথলেটের লং জাম্প দেওয়ার সময় দূর থেকে দৌড়ে আসার সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত? দেখো একটু চিন্তা করে দেখি, আমরা ইমাজিন করি যে দেখো একজন অ্যাথলেট লং জাম্প দিচ্ছে, সে কি করে? সে অনেক বড়টা রান নিয়ে আসে। সে অনেক বড় যখন রান নিয়ে আসে তখন আসলে কি করে? সে আসলে তার গতি জড়তা বাড়াচ্ছে। গতি জড়তা বাড়াইলে তার কি হবে? ভরবেগ বেড়ে যাবে। ভরবেগ বেড়ে যাবে কি হবে? যে সমানুপাতিক সম্পর্ক, গতি জড়তা নিয়ে দৌড় দিয়ে আসবে, দৌড় দিয়ে এসে তার একটা অনেক দ্রুত জড়তার জন্য ভরবেগ বেশি, সে যখন লাফ দিবে সে অনেক দূর পর্যন্ত যাবে। যত বেশি সে জড়তা নিয়ে আসবে তত বেশি দ্রুত যাবে, কম দূরে আসলে সে বেশি যেতে পারবে না। ঘটনাটা এখানে, এই জন্য তার সম্পর্কযুক্ত যে গতি জড়তা। স্থিতি জড়তা কারণ সে দাঁড়ায় থাকলে না স্থিতি জড়তা আসবে, দাঁড়া ছিল না সে দৌড়ায় ছিল, তো এটা বাদ। শক্তি সংরক্ষণশীলতা কথাবার্তা এখানে আসেই নাই, টর সে ঘোরাঘুরি তো সে করতেছে না, কিছু লাফ টাপ দিয়ে তো সে ঘুরতেছে না, সেটা বাদ। ঠিক আছে, গতি জড়তা। আচ্ছা 31 নাম্বার দেখো জ্বালানি হিসাবে রকেটের সাধারণত কোনটি ব্যবহার করা হয়? দেখো প্রথমেই দিছে হাইড্রোজেন। তোমরা বইতে পড়ছো যে জ্বালানির জন্য আমরা ইউজ করি হাইড্রোজেন, দহনের জন্য ইউজ করি অক্সিজেন। তো আমরা প্রথমে এত কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে কোশ্চেন দেখবো, হাইড্রোজেন তো মনে আছে, দিলা জায়গায় হাইড্রোজেন, কিন্তু খেয়াল রাখতে হবে তরল হাইড্রোজেন কথাটা ছিল বইয়ের মধ্যে। যা ভুল করার জায়গাটা এখানে, আর কিছু না। কোশ্চেনটা খুব ইজি ছিল, কিন্তু অনেকেই, বলছি না সবাই ভুল করে, বাট অনেকেই প্রথমে হাইড্রোজেন দিকে দাগায় দেয়। এই কথাটা কেন বললাম? কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি মেডিকেলে পড়তাম আমার সময়, তখন আমি এই কোশ্চেনটা ভুল করছিলাম আমার টাইম। ঠিক আছে, যে মানে কোচিং এ যখন ছিল আমাদের, যখন নতুন নাম বলবে যখন ভাইয়া পড়াইছিল বা পরের দিন পরীক্ষা হয়েছিল, তো আমি কি করতাম খুশিতে, দেখো কোশ্চেন যখন দেখলাম এত ইজি কোশ্চেন, সব পারি, সব যখন পারতে গেলাম তখন কোশ্চেন বললাম জ্বালানি হিসাবে, আমি তো কোশ্চেন পুরোটা পড়িও না, দেখলাম যে জ্বালানি হিসাবে, ও জ্বালানি হিসাবে হাইড্রোজেন ইউজ করে। তরল হাইড্রোজেন যে ছিল ওটা আমি খেয়ালই করি নাই,
বা মাথা থেকে যখন চলে গেছে কোনো একটা কারণে, তখন আমি হাইড্রোজেন দিয়েছি সবার প্রথমে অপশনে, আমাকে ভুল করার জন্য ট্র্যাপ ফেলা রাখছিল হাইড্রোজেন। আমি দিয়ে দিছি দাগায়, দাগানোর পরে অনেকক্ষণ পরে মনে হইলো যে আসলে তরল হাইড্রোজেন ছিল, আমি দাগায় আসছি খুশি খুশিতে এ নাম্বার, সেটা হচ্ছে হাইড্রোজেন। সো আমার ভুল হয়েছিল। আমি যেহেতু ভুল করছি, এমন অনেকে আমার মতো ভুল হইতেও পারে, সেজন্য আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে। 32 নাম্বার দেখো, গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে ত্বরণ কি হবে? আপেক্ষিক যদি বেগ বৃদ্ধি করো, ত্বরণ বৃদ্ধি পাবে। তাদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, 33 নাম্বার দেখো, নিচের কোনটি কমালে রকেটের ত্বরণ বৃদ্ধি পায়? একটা জিনিস বলছিলাম, ভাইয়া বলছিল যে দেখো কোনো কিছু, এখানে দেখো ত্বরণ বৃদ্ধি করার জন্য সবকিছু কিছু না কিছু বাড়ানো হচ্ছে, তাহলে একটা জিনিস কমাতে হবে। যখন ত্বরণ বৃদ্ধি করার জন্য যে লাইনগুলো পড়ছিলা, সেই লাইনের মধ্যে একটা জিনিস শুধুমাত্র কমাইলে ত্বরণ বৃদ্ধি পায়, বাকি সবগুলো বাড়ালে বৃদ্ধি পায়। তো সবগুলো আমরা পুরো দরকার নেই, কোন জিনিসটা কম হলে ত্বরণ বৃদ্ধি পায় সেটা মুখস্থ করলেই হবে। সেই লাইনটা হচ্ছে, রকেটের ভর যদি কমাও তাহলে ত্বরণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, 34 নম্বর চলে যাই, নিচের কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে? নিচের কোন ক্ষেত্রে হবে? দেখো এটা সীমাবদ্ধতায় কোশ্চেন আসছে। হ্যাঁ, সীমাবদ্ধতার মধ্যে কোশ্চেন ছিল যে তড়িৎ চার্জের ক্ষেত্রে যে নিউটন সূত্র হবে না, প্রবাহের ক্ষেত্রে হবে না আমরা জানি, তাপ সঞ্চালনের ক্ষেত্রে হবে না, বাকি ছিল সমবেগে চলমান বস্তুর জন্য, সেটার জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রকে আবিষ্কার করেছেন ফ্যারাডে, এটা বোঝার কিছু না, ডিরেক্টলি মুখস্থ না। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ক্ষেত্রে প্রয়োজন হয় কোনটি? প্রাবল্য একক এটা ছিল না, এজন্য প্রাবল্য একক হচ্ছে যে নিউটন বাই সি ছিল। হ্যাঁ, এই হচ্ছে কথা। তারপর লিফটের বস্তুর ওজনে কোনো আপাত পরিবর্তন ঘটবে না কখন? আপাত পরিবর্তন তখনই ঘটবে না যখন তার ত্বরণের কোনো চেঞ্জ আসবে না। ত্বরণে কখন চেঞ্জ আসবে না? যখন তোমার সমবেগে সে উপরের দিকে যাবে অথবা নিচের দিকে নামবে। সমবেগে উপরের দিকে নামার জন্য অথবা সমবেগে নিচের দিকে নামার জন্য তার কোনো ত্বরণের চেঞ্জ হবে না। ত্বরণের চেঞ্জ না হলে আপাত কোনো ওজনের চেঞ্জ হবে না। ত্বরণের সাথেই তো ওজনের সম্পর্ক, ত্বরণ না চেঞ্জ হলে ওজনে কোনো কথাবার্তা আসবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আরপিএম কিসে দেখো? আরপিএম হচ্ছে কৌণিক বেগের রেভলিউশন পার মিনিট বলা হয় এটাকে। আরপিএম কে ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট। এটা যন্ত্র যে কৌশল বিদ্যা, মানে হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যে আরপিএম গুলো ইউজ করে। কোন ইঞ্জিনে কত আরপিএম এর ইঞ্জিন কিনছো বা ইঞ্জিন কিভাবে চলে, সেখানে আরপিএম টা ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা আর ব্যাসার্ধ, এর মধ্যে সম্পর্কে আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর। দেখো কোথায় আছে এটা। চলে যায় নিচের নাম 4 নম্বরে, 44 নম্বরে। 44 নম্বর নিচের কোন সমীকরণটি সঠিক নয়? সমীকরণ সঠিক নয়ের মধ্যে দেখো সবগুলাতে টি গুলো হচ্ছে নিচের দিকে আছে, খালি ই একটা জায়গায় ভাইজান হচ্ছে যে টি উপরের দিকে উঠে বসে আছে, এই টিটা নিচের দিকে হবে। হ্যাঁ, ওমেগা এখানে ভুল আছে, এটা হবে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন বাই টি। সূত্র থেকে দেখলে পাবা। আচ্ছা, 41 নাম্বার ধর, লিফট নিচে নামতে থাকলে আরোহীর ওজন কি হবে? লিফট নিচের দিকে নামবে, লিফট নিচে নামবে F equals to mg minus a, তাহলে কি হবে? g থেকে a তার ত্বরণ যদি কম হয় তাহলে আস্তে আস্তে তার এ ফুল মান কম হবে, তার ওজন একটু কম মনে হবে, হ্রাস পাবে, আস্তে আস্তে কমবে। আচ্ছা, এখানে দেখো ঘূর্ণনরত কোন বস্তুর রৈখিক বেগ তার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের সমানুপাতিক, এটা হচ্ছে তোমার v equals to ওমেগা r এর সূত্র থেকে পাওয়া যায়। একটা কোশ্চেন 43 নাম্বার, রকেটে ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে ভরের এত অংশ হারায়, রকেটের নিষ্কান্ত গ্যাসের গতিবেগ হচ্ছে এত, রকেটের ত্বরণ কত? জিজ্ঞাসা করে, তাহলে আমরা ডিনোট করি কি আছে এখানে। ত্বরণ বের করতে বলছে a, ত্বরণ a বের করতে বলছে, এটা হচ্ছে t, dt বলতে পারি কারণ খুব ক্ষুদ্র সময়। এই পার্টটা হচ্ছে dm, এই পার্টটা হচ্ছে m, আর এটা হচ্ছে vr, যেটা ইঞ্জিনের বেগ। এই কথাবার্তা যদি ডিনোট করতে পারো তাহলে আমরা একটা ম্যাথটাতে আসি। ম্যাথের ভিতরে হোয়াইট পেজে চলে যায়, হোয়াইট পেজে দেখি একটু আমরা যে ma equals to ma, এটা r এর ক্ষেত্রে মাইনাস হচ্ছে mg। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে মানগুলো বসাবো একটু পরে। এখানে আসলে এটা dm হবে, dm
বাই ভি বাই VR বাই ডিটি মাইনাস mg, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এম, সরি এখানে এমটা আছে, তাহলে আমরা এখানে একটু সব পক্ষ থেকে এম কে বাদ দিয়ে দিই, এম তো এখানে ছিল না, তাহলে সে এখানে নিচে চলে আসবে, ডিএম বাই এম VR বাই ডিটি মাইনাস জি। হ্যাঁ, সো মানগুলা বসাই, ডিএম হচ্ছে 1, ভিআর হচ্ছে 2500, এম হচ্ছে এখানে তোমার 50 ইন্টু ডি ছিল 2 মাইনাস 9.8। তাহলে তোমরা মান বসাবা, না মান বসানোর পরে 100 আসে, 100 তুমি কেটে দিবা 25, তাহলে 25 মাইনাস হচ্ছে 9.8, 15.2 মেবি, তাই না? 15.2, হ্যাঁ 15.2 आंसर। এটা হচ্ছে তোমার ত্বরক। আশা করি এই সূত্রটা কোত্থেকে আসছে, তোমাদের ভাইয়া গতকাল অনেক টাইম ধরে এই জিনিসটা বুঝাইছে কিভাবে এই সূত্রটা আসছে, আর এই ম্যাথটা একটা বইয়েরই ম্যাথ। সো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কিভাবে এটাকে আমরা প্রকাশ করব, প্রকাশ করে বসাবো, কাটাকাটি করব, সিস্টেমটা সেখানে একটু গুণ দিয়ে দেই, এটা কেমন জানি খারাপ খারাপ লাগতেছে ওদেরকে। আচ্ছা, কিভাবে বসাবো, আমি জাস্ট বসানোটা দেখাই দিলাম, হ্যাঁ বাকিটা তোমরা পারবা। আচ্ছা, 44 নম্বরে দেখো, 40 নাম্বার সরি 44 নম্বরে 40 কেজি ও 60 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পরে একত্রিত হয়ে বেগ কত হবে, কত বেগে চলবে? তার মানে ধাক্কার পরে সে একত্রিত যেহেতু হয়ে গেছে, তাহলে এই সূত্রটা হওয়া উচিত এমন কিছু যে m1 u1 plus m2 u2 equals to m1 plus m2 into v, এমন একটা সূত্র হওয়া উচিত, তাই না? ধাক্কা একত্রিত হয়ে গেছে তো v একটা হবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বোঝার জিনিস, সেটা হচ্ছে দেখো একটা বস্তু 40 কেজি 10 মিটার পার সেকেন্ড দিয়ে আসতেছিল, আর 60 কেজি 5 মিটার পার সেকেন্ড দিয়ে আসতেছে। এখন আরেকটা জিনিস চিন্তা করা হচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিকে মানে হচ্ছে যদি 10 মিটার পার সেকেন্ড যদি পজিটিভ দিকে হয়, আর 5 মিটার পার সেকেন্ড তার বিপরীত দিকে মানে মাইনাস 5 মিটার পার সেকেন্ড, এই প্লাস আর মাইনাস হচ্ছে তার দিকের প্লাস মাইনাস, ঠিক আছে? দিকের প্লাস মাইনাস যদি হয়, তাহলে আমরা অঙ্কটা বসাই হোয়াইট পেজে, সেটা হচ্ছে যে m1 u1 plus m2 u2 equals to m1 plus m2 v। আচ্ছা, মান কি হবে? 40 কেজি, লিখাটা তো বাজে দেখানো। আচ্ছা, 40 কেজি ইন্টু 10 প্লাস 60 কেজি ইন্টু মাইনাস 5, টেনশনের বিষয় ঝামেলার বিষয় একটা জায়গায় মাইনাস 5 এর কথা, বাকি তুমি পারবা। 40 প্লাস 60 ভিটা আমরা বের করব, এটা রেখে দেই। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, দেখো 4 1 4 10 400 মাইনাস 300 ইকুয়ালস টু 100 ভি। এখানে হবে দেখো v equals to 100 by 100 equals to 1, অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। দেখো অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, অনেকে আবার এখানে একটা গ্যাঞ্জাম করবে, বিপরীত দিকটা সে দেখবেই না, বিপরীত দিক সে না দেখে সে করবে কি, মাইনাস যে 5 হবে সেই জিনিসটা সে দেখবে না, তখন কি হবে তার অ্যান্সারটা হয়ে যাবে, চিন্তা করো একটু, ও যদি ভুল হবে হয়, এখানে মাইনাস না থাকলে এখানে মাইনাস হতো না, তাহলে হচ্ছে 403 হতো 700, 700 কে 100 দিয়ে ভাগ করলে অ্যান্সার হতো 7, যেটা অপশনে আছে 3 নম্বরে, সে জায়গায় তো সি হবে, হচ্ছে অপশন এ। কেন হবে দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু এখানে মুছি। আচ্ছা, এরপরে দেখি আমরা যে 45 নাম্বার, 45 নামে একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তা কৌণিক ভরবেগের সমান। এটা তোমার হচ্ছে L = I ওমেগা, যেখানে ওমেগা ওমেগা হচ্ছে তোমার 1 থাকে, তাহলে হচ্ছে তোমার জড়তা ভ্রামক কৌণিক ভরবেগের সমান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা,
0.05 কেজি ভরের বস্তু 0.2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে কোন দেয়ালে ধাক্কা দিলে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসলে বলের ঘাত কত হবে? বলের ঘাত চিন্তা করো, বলের ঘাত তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, যখনই সে বলের ঘাত বলবে আসলে আমরা ভরবেগের পরিবর্তন চিন্তা করব। আমরা তাহলে বলি বলের ঘাত J ইকুয়ালস টু সরি ভর বেগের পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা পরিবর্তন যেহেতু হচ্ছে, তোমরা কি আমার লেখা দেখতেছ আসলে? সংসার বড় করি, হ্যাঁ ভরবেগের পরিবর্তন। আচ্ছা তাহলে আমরা বলতে পারি না এটাকে ভর ইনটু বেগের পরিবর্তন, এরকম তো বলতে পারি। তাহলে ভর তো 0.05 ইনটু বেগ, তো এখানে কিছু একটা বেগের পরিবর্তন, বেগ বেগ আমি বলতে পারি শেষ বেগ মাইনাস আদি বেগ। আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করি একটু, যে একটা বস্তু একটা দেয়ালে আঘাত করার জন্য, এটা যেমন দেয়াল, সে গেল এখানে 0.2 মিটার পার সেকেন্ডে সে গেল, তাহলে তার দিক হচ্ছে পজিটিভ। সে যখন ব্যাক করবে তখন তার দিক হয়ে যাবে না 0.1 নেগেটিভ হয়ে যাবে না? তাহলে তুমি চিন্তা করো, একটা দেয়ালে আঘাত করার সময় সে যে বেগ নিয়ে গেছে, সেই বেগ নিয়ে আবার সে আবার ব্যাক করার সময় সে তার বিপরীত দিকে আসছে, তাহলে তার বেগটা হবে নেগেটিভ কিছু একটা মান। তাহলে ওরা বলছে যে দেয়ালে আঘাত করছে 0.2 মিটার পার সেকেন্ডে, কিন্তু যখন ব্যাক করছে তখন 0.1 মিটার পার সেকেন্ড সে ব্যাক করছে। ব্যাক যেহেতু করলো, তাহলে আমরা যদি বলি আদি বেগের পরিবর্তনের ক্ষেত্রে দেখা 0.05 ইন্টু মাইনাস 0.1 মাইনাস 0.2, তাহলে হচ্ছে 0.05 ইন্টু মাইনাস 0.3, 3 5 15 মাইনাস 0.015, অ্যান্সার এরকম হয়। কিন্তু দেখো আমাদের অপশনে কিন্তু আসলে প্লাস মাইনাস নাই, কেন নাই আমি তোমাকে বলতেছি। দেখো অপশনে কিন্তু প্লাস মাইনাস কিছু নাই, প্লাস মাইনাস যেহেতু নাই, কেন নাই সেটা আমি বলি এবার। কারণ আমরা যখন বলের ঘাত চিন্তা করি, বলের ঘাত জে দিয়ে প্রকাশ করে, বলের ঘাতকে অলওয়েজ আমরা মডুলাস অফ জে বলি। মডুলাস অফ জে মানে হচ্ছে তার অ্যান্সারটা হবে 0.015। কোনো কিছু অ্যান্সার সেটা মডুলাসের মধ্যে থাকবে। আমরা ম্যাথে শিখছি কোনো কিছু অ্যান্সার যদি মডুলাসের মধ্যে থাকে তার মানে সেটা অলওয়েজ পজিটিভ হবে, মাঝখানে মাইনাস থাকুক যাই থাকুক এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 0.015। কেন 0.0515 বুঝতে পারছো? সেটা হচ্ছে, আর এখানে কেজি মিটার পার সেকেন্ড, এই হচ্ছে কথা। দেখো অপশন এ হচ্ছে 0.015 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে দেখো 47 নম্বরে 8 কেজি ভরের চাকার চক্রবর্তী ব্যাসার্ধ এত সেন্টিমিটার। এখন তাহলে চিন্তা করো, এটা 8 কেজি ভর, তার মানে এটা এম, চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার রাখতে পারবো না, এটাকে মিটার নিতে হবে। তাহলে এটা কি করতে হবে জানেন? দেখো দেখো সেন্টিমিটারকে যেহেতু দুইটা ঘরওয়ালা আছে, একটা কাজ করবো, সেটা কি সামনে একটা ডট বসাই দিব আর এখানে সিটা কেটে দিব, তাহলে কি হবে মিটার হয়ে গেছে। 0.25 মিটার, 0.25 মিটার কি জিনিস? চক্রবর্তী ব্যাসার্ধ, তাহলে এটাকে বলতে পারি কে। আচ্ছা টাকার এত হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা। আমরা একটু ম্যাথ করছিলাম, টাউ ইকুয়ালস টু আই আলফা আই এম কে স্কয়ার আলফা, বাকি তুমি মান বসাবা 8 ইনটু কে হচ্ছে 0.25 স্কয়ার আর ইনটু হচ্ছে তোমার 3, মান বসাবা আনসার হবে 1.5, ঠিক আছে? আর কিছু না। 48 নম্বরে দেখো বৃত্তাকার পথে ঘূর্ণনত কোন বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কৌণিক ভরবেগের ক্ষেত্রে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যে প্রথমে আগেও বলছিলাম একবার, রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের বস্তু ভেক্টরের মধ্যে দিকের মধ্যে যে ইয়াটা হবে, ভেরিয়েশনটা হবে, দিকের ভেরিয়েশন 90 ডিগ্রি, তখন ছবি দেখে দেখাইছিলাম ঠিক এটাই। আচ্ছা 49 নম্বর দেখো, কোন বস্তুর উপর নিচের কোনটি লব্ধি শূন্য হলে বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে? কৌণিক ভরবেগ সংরক্ষিত করার জন্য টর্কের মান শূন্য হতে হবে, ঠিক আছে? তো টর্কের লব্ধি শূন্য হলে বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে।
আচ্ছা, কোনটির উপর জড়তার ভ্রামক নির্ভর করে না? জড়তার ভ্রামক নির্ভর না করার জন্য নির্ভর করে কাদের উপর? তিনটা পয়েন্ট ছিল তোমাদের, সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষের অবস্থান, দৃঢ় বস্তুর আকৃতি, ঘূর্ণন অক্ষের চারদিকে বস্তুর ভরের বিন্যাস। এই তিনটা বাদে বাকি যাই থাকবে তার উপর জড়তার ভ্রামক নির্ভর করে না, সেটাই আনসার হবে। ঠিক আছে। প্রস্থের সমান্তরাল অক্ষের সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক আমরা দৈর্ঘ্যকে এল আর প্রস্থকে বি দেই, সো হচ্ছে প্রস্থের সাপেক্ষে তাহলে বি হবে না, এল হয়ে যাবে, অ্যান্সার কোনো কিছু এল হবে। হ্যাঁ, সো এটা পারবা। তারপর হচ্ছে একক কৌণিক বেগে ঘূর্ণনত বস্তু জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, সেটা হচ্ছে তোমার সূত্রে বসাবা, কাজ শেষ। এখন দেখো সংজ্ঞা না, একটা সূত্র বলছে কোন বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু স্থির অবস্থানে থাকে, ঘূর্ণরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। এই সংজ্ঞা মানে এই যে লাইনটা বলছে, এই লাইনটার সাথে মনে করো একটা জিনিস মিল আছে। মনে করো যে কোন লাইনটার সাথে তোমার মিল পাচ্ছ, সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে কোন বস্তুর উপর বল ক্রিয়াশীল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং ঘূর্ণনত গতিশীল বস্তু সমবেগে তোমার হচ্ছে চলতে থাকে, মানে তোমার হচ্ছে গতিতে থাকতে চায়, সেটা হচ্ছে ফার্স্ট সূত্র। এটা জাস্ট হচ্ছে তোমার কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র, আর কিছুই না। জাস্ট ওখানে তোমার বলের ক্ষেত্রে টর্ক ইউজ করছে, বাকি হচ্ছে সমকৌণিক বেগ, বাকি যারা ইউজ করা হচ্ছে ঘূর্ণন ইউজ করছে, গতির ক্ষেত্রে ঘূর্ণন ইউজ করছে, আর কিছু না। সো এটা প্রথম সূত্র থেকে আসছে, আর বাইগুলো দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আছে, সেম তোমার বইতে পড়ছো, পারবা। 54 নাম্বার দেখো, টর্ককে কি দ্বারা সূচিত করা, সেটা এতক্ষণ ধরে ম্যাথ করতেছিলাম, সেটা হচ্ছে টাউ হচ্ছে তোমার টর্ক। আচ্ছা, এত বড় হয়ে গেল কেন? আচ্ছা, আচ্ছা 55 নম্বরে দেখো, কোন বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমান। ভরবেগের কৌণিক বর্গের পরিবর্তন হবে, বস্তুর ক্রিয়াশীল টর্কের সমান হবে। সূত্র বসাবা, কাজ শেষ। আচ্ছা, সরল দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দু লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? এটা হচ্ছে তোমাদের ওই যে বরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 1/12 ml স্কয়ার, আর হচ্ছে প্রান্তবিন্দু ক্ষেত্রে হচ্ছে 1/3 ml স্কয়ার। তাদের মধ্যে তুমি হচ্ছে যদি ইয়া করে দাও, ভাগ করে দাও, ভাগ করলে আনসার আসে 1/4 গুণ। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে। নিচের কোনটি কার্যহীন বল? কার্যহীন বল হচ্ছে কেন্দ্রমুখী বল, কারণ কেন্দ্রমুখী বলটা হচ্ছে সে তোমাকে তৈরি করে নিতে হয়, কেন্দ্রবিমুখী বলটা আসলে নিজে থেকে তৈরি হয়। হ্যাঁ, তো কেন্দ্রমুখী বলটা কোনো কাজ করে না, মেইন কাজ যা করার হচ্ছে সে কেন্দ্রবিমুখী বল করে। কেন্দ্রমুখী বলটা আমাদের সাথে নিউট্রালাইজ করার জন্য ইউজ করি। হ্যাঁ, আর হচ্ছে কেন্দ্রমুখী বলের গতিপথে লম্বভাবে যদি ক্রিয়া করে, সেখানে তো কাজটা হয় শূন্য। দেখো হচ্ছে যে সে যখন এভাবে থাকে, কাজ হবে এদিকে, তার মানে সে যাচ্ছিল এদিকে, তার দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা জানি কোনো কিছু যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তার কাজ শূন্য হয়, তাহলে সেটা কার্যহীন। দুই ভাবে বলতে পারো, কোনো সমস্যা না। সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, আর একটি পূর্ণ আবর্তনে কতটুকু কৌণিক সরণ হয়? তাহলে চিন্তা করো একটা জিনিস, যে একটা এটা সুন্দর হয়নি। আচ্ছা, একটা বস্তু যখন এখান থেকে ঘোরা শুরু করবে, ঠিক আছে, এই জায়গাতে ঘোরা শুরু করবে, ঘুরতে করতে 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 সে এত দূর অতিক্রম করলো। আর বলতে এখানে কত কোণ সে অতিক্রম করলো? সে আসলে করছে 180 ডিগ্রি, যেটাকে আমরা বলি পাই। সে আবার দেখো, আবার আগের জায়গায় যাওয়ার জন্য সে এটা অর্ধ চক্র করছে। পূর্ণ আবর্তনের জন্য সে আবার বাকি অর্ধেক পথ গেল, আবার যেখান থেকে শুরু করে সেখানে চলে গেল। এখানে কত? এখানে 180 ডিগ্রি সে পথ অতিক্রম করছে, এটাকে পাই বলতে পারি। তাহলে সে যখন এড়িয়ে গেল, সে পাই দ্রুত অতিক্রম করলো, আবার এখানে আসার সময় সে বাকি পাই অতিক্রম করলো। তাহলে সে কৌণিক তার সরণ কত হলো? এখান থেকে ঘুরে সরণ এতে কত হইলো? 2 পাই। ঠিক আছে, এই হচ্ছে কথা, এই জন্য অ্যান্সার হচ্ছে 2 পাই। দুটি ইস্পাত বলের মধ্যে সংঘর্ষ কি হবে? ইকারাম বলছিলাম তোমাদেরকে, ইকারাম রস্য ছিল ইস্পাত,
সেটা প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ উদাহরণ ইস্পাত, কাঁচ, রাবার, মার্বেল। নিচে কোনটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে একদম শুরুতে প্রথম যে লাইন ছিল সেখানে ছিল ইলেকট্রন, প্রোটনের, আদর্শ গ্যাসের, এইসব কথাগুলো বলা ছিল। সেই কথাগুলোর মধ্যে আমরা পড়বো একটু যে কোনটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, কোনটা প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর হচ্ছে কোনটা হচ্ছে পূর্ণ, এই তিনটা। হ্যাঁ, এই কথাগুলো পড়বো। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, হ্যাঁ আংশিক, এই চারটা আমাদের আলাদা পড়তে হবে। ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবদ্ধ ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এগুলো তোমরা পারার কথা, এগুলো জানা, বইতে ডিরেক্টলি দেওয়া আছে। 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগ কত হবে? তুমি চিন্তা করো, কত লেভেলে ইজি কোশ্চেন করলে করা যায়। দেখো, ভর দিছে, তোমার বেগ দিছে, বলছে ভরবেগ বের করো। এই 10 এর সাথে 12 গুণ করলে যা হবে 120, এটা হচ্ছে আনসার তোমার। ঠিক আছে, এটা হচ্ছে আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15 এ আসছিল। ঠিক আছে, ভরবেগে কোশ্চেন আসছিল, এটা একদম ইজি ম্যাথ, চোখ বন্ধ করে পারবা। ঘড়ি বিষমাবর্তী বা বামাবর্তী ঘূর্ণন সৃষ্টি দ্বন্দ্বের ভ্রামক হয় ধনাত্মক, আর হচ্ছে যেটা সমাবর্তী হয় সেটা হচ্ছে ঋণাত্মক। এটা জাস্ট তোমার দুটো লাইন মুখস্থ করবা, কম্পেনিয়ন বুকে লেখা ছিল, এটা তোমার তপন স্যারের বই থেকে আসছে, যে ঘড়ি এক দিয়ে ঘুরলে পজিটিভ হয়, এক দিয়ে ঘুরলে নেগেটিভ হয়, আগে শোনা ঘূর্ণনের ক্ষেত্রে আর কি। আচ্ছা, পরের নাম্বারে দেখো একটা জিনিস, যে 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.1 কেজি ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের লিখছে, সেটা আসলে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ, তোমরা এই ম্যাথটা সবাই জানো, একদম ইজি ম্যাথ। সেখানে ভিতরে জাস্ট আমাদের জানো, আমরা আনসারও জানি 0.5 হবে অলওয়েজ। এখন 0.5 তো আমরা বুঝে গেছি, বের করে ফেলতে পারছি। হ্যাঁ, কিন্তু আমাদের বুঝতে হবে যে বেগের ক্ষেত্রে, এটা আগেও বলা হয়েছে, প্রতিবারই বলা হয় যে পশ্চাৎ বেগ বললে পজিটিভ অ্যান্সার রাখবা, আর যদি বলে শুধু বেগ এই কথা থাকে, এই কথা যদি বাদ দেয়, তখন তুমি অ্যান্সার নেগেটিভে দিবা। এটা একটু খেয়াল রাখবা। তোমাকে এই কোশ্চেনটা দুই ভাবে হয়, একটা বেগ জিজ্ঞেস করে, সেখানে সে দিকও জানে না, বেগও জানে না। যদি শুধু তোমাকে বলে যে কত বেগ, বেগ কত, তখন তার মানে বুঝবা কোশ্চেন যে করছে সে চাচ্ছে তোমাকে দিকও চাচ্ছে, বেগও চাচ্ছে। যদি সে বলে পশ্চাৎ বেগ বা পিছনের দিকে বেগ, তার মানে সে দিক জানে, শুধু বেগের কথা জিজ্ঞেস করতেছে তোমাকে। বুঝতে পারছো? আর পশ্চাৎ কথাটা নিজেই হচ্ছে একটা নেগেটিভ কথা। তো যখন দিক বলে দিছে পশ্চাৎ দিকে বা নেগেটিভ কথা বলে দিছে, শুধু তোমার কাজ হচ্ছে শুধু বেগ বের করা, শুধু অ্যান্সার দিবে তখন। হ্যাঁ, আচ্ছা, জড়তা ভ্রামকের মাত্রা কি? মাত্রা সমীকরণ তোমরা পারবা। ঘূর্ণন গতি, গতি শক্তি ই, জড়তা ভ্রামক আই, কৌণিক বেগ ওমেগা, মধ্যবর্তী সম্পর্ক সূত্র দিকে আনসার পারবা, হাফ আই ওমেগা স্কয়ার। কোন বল সবসময় আকর্ষণধর্মী? এখানে একটা খেয়াল রাখো, সব সময়ের কথা বলা আছে, সব সময়, সব সময় আকর্ষণধর্মী কে? মহাকর্ষ বল। যদি সব সময় না বলতো তাহলে অন্য আনসারও আসতে পারতো, কিন্তু যখন বলছো সব সময়, তখন তোমার হচ্ছে আকর্ষণধর্মী কথাটা আসবে। এটা কোত্থেকে আসে তোমাকে দেখাই। কোথায় চকটা, কোথায়? এই যে এই ছকের মধ্যে দেখো আকর্ষণধর্মী দুজন আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল আর সবল নিউক্লিয় বল। এই দুজনই হচ্ছে তোমার আকর্ষণধর্মী। শুধুমাত্র যদি বলে সবসময় আকর্ষণধর্মী বলে, তখন তুমি দেখাবা মহাকর্ষ বল। যদি নর্মালি বলে যে আকর্ষণধর্মী কারা, তাহলে তুমি সবল নিউক্লিয় বলকে আনতে পারবা, দুর্বল নিউক্লিয় বলকে আনতে পারবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে আপনি আকর্ষণধর্মী সবসময় বলছেন, তাহলে ও অন্য কথা তো বলেন নাই। অন্য কথা বলার জন্য এখানে আরো ভিতরে অন্যান্য বিক্রিয়াগুলো হয়, সেখানে সব সময় আকর্ষণ ধর্ম সে কাজ করে না। হ্যাঁ, এই জন্য সব সময়ের জন্য মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে চলে যাই ঘাত বলের একক কি? ঘাত বলের একক হচ্ছে কি? ঘাত বল নিজে তো একটা বল, তাই না? তাকে হচ্ছে তার, সেটা তো বল এফ, এফ এর একক কি? নিউটন। আচ্ছা, সত্য দেখো, নিউটনের কোন গতিসূত্র থেকে জ্যাড এর শুরু ধারণা পাওয়া যায়? জ্যাড এর মানে হচ্ছে আসলে এটাকে জড়তার সূত্র। জড়তার সূত্র কোথা থেকে আসে? প্রথম সূত্র থেকে। আচ্ছা, হচ্ছে এটা জ্যাড এর সূত্র, অর্থ হচ্ছে জড়তার সূত্র।
আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া যদি বসে প্রতিটা ক্রিয়ার অবশ্যই সমান ও বিপরীত প্রতিক্রিয়া সমান, এটি যদি একটা ক্রিয়া হয় তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। একদম সমান যদি হয় তাহলে এখান থেকে তাদের মধ্যবর্তী কোণ কত? এত, এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা পাই যেটা বলতো, যেটা কোশ্চেন যেভাবে আসে সেভাবে আনসার দিতে হবে। আচ্ছা, 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 2 মিনিটে এর বেগ হবে এত? সেম টাইপ ম্যাথ দিছে, এখানে দিছে এটা m, তারপর এটা দিছে হচ্ছে 2 মিনিট, মানে আমরা এটাকে 60 সেকেন্ড দিয়ে সেকেন্ড বানাই ফেলবো, এটা t হয়ে গেছে আমাদের, আর এটা ছিল v। তাহলে তুমি বসাও এটাকে সুন্দর করে, f equals to ma mv by t, তাহলে মান বসাও এখানে 30 ইন্টু 16 বাই হচ্ছে 120, ঠিক আছে, 4 4 4 আর 16, অ্যান্সার হচ্ছে 4। এই হচ্ছে তোমার ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, স্থিতিস্থাপক বল, আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে কোন বলের প্রকাশ ঘটে? সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এটা মুখস্থ করার জন্য আমরা বলছিলাম অস্থির, অস্থির রাসায়নিকের আর স্থিতিস্থাপকের স্থির আর আণবিকের হচ্ছে স্থির, ঠিক আছে। এই কথা তড়িৎচুম্বকীয় বলের জন্য। আর জেট ইঞ্জিন বা রকেটের নীতি ভিত্তি হলো হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, কারণ সে ডিরেক্টলি উপরের দিকে উঠে, তো এই জন্য রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে। আচ্ছা, গ্রহের চারদিকে আবর্তনরত উপগ্রহের ক্ষেত্রে অভিকেন্দ্র বল আসলে কি? আমরা বলছিলাম মহাবিশ্বের সব ধরনের বস্তুর উপরে যে বলটা কাজ করে সেটা মহাকর্ষ বল, এই ক্ষেত্রে এটা হচ্ছে মহাকর্ষ বল। বলের ঘাতের একক কি? বলের ঘাত মানে কি? বলের ঘাত বলছিলাম আমি ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে এটা একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কথা। ঘাত বলের মাত্রা কি? ঘাত বল নিজে একটা বল, তাহলে তুমি হচ্ছে এফ, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমি কি বলতে পারি? এম এল টি মাইনাস 2, দেখো আচ্ছা বি যেটা। আচ্ছা, বলের এস একক কি? এস একক নিউটন। বলের ভ্রামক একক কি? বলের ভ্রামক একক হচ্ছে নিউটন মিটার। তারপর বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, আসলে হ্যাঁ, বলের ভ্রামক আর টর্ক সেম কথা। বলের টর্কের মাত্রা সমীকরণ কি? মাত্রা সমীকরণ হচ্ছে ml²t−2। জড়তার ভ্রামক কৌণিক ত্বরণ কি হবে? জড়তার ভ্রামক কৌণিক ত্বরণ হচ্ছে টর্ক। আচ্ছা, টাউ ইকুয়ালস টু আই আলফা, এটা এভাবে করে, টাউ ইকুয়ালস টু আলফা। আচ্ছা, স্থিতিঘর্ষণ গুণাঙ্কের একক কি? স্থিতিঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, কারণ এটা দুজনই হচ্ছে, আমি বলছিলাম যে এটা একটা দুইটা বলের হচ্ছে একক ছিল, দুইটা বল ছিল, দুইটা বল কাটাকাটি করে কোনো একক থাকে না। নিউক্লিয় বল কোথায় পাওয়া যায়? নিউক্লিয় বল পাওয়া যায় কোথায়? পরমাণু কেন্দ্রে পাওয়া যাবে, কই পাওয়া যাবে? তড়িৎ চুম্বকীয় বলের বাহক কোনটা? তড়িৎ চুম্বকীয় বলের বাহক ফোটন, মসৎ গমন, ততে ফোটন, তড়িৎ চুম্বকীয় বল, ফোটন হচ্ছে তার কণা। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কোনটি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক হচ্ছে নিউটন পার কুলম্ব, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, কত ভর বিশিষ্ট কণার বেগ আলোর বেগ কাছাকাছি? কত ভর বিশিষ্ট কণার বেগ, এটা হচ্ছে তোমার সীমাবদ্ধতা, যে লাইনটা ছিল, যে টপিকটা ছিল সীমাবদ্ধতা, সে টপিকের মধ্যে প্রথম বা সেকেন্ড লাইনের মধ্যে ছিল এই কথাটা, হ্যাঁ, যে কণার ভরের তোমার কত ভর বিশিষ্ট কণার বেগ আলোর বেগ কাছাকাছি, সেখানে তোমার নিউটনের সূত্র কাজ করবে না। নিউটন তার গতিসূত্রগুলো কোন গ্রন্থে প্রকাশ করেছেন? খেয়াল করবা যে নিউটনের সূত্র পদার্থবিজ্ঞানের ইতিহাসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট তোমার একটা সূত্র, তাই না? তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সো ওয়ান অফ দ্য মোস্ট যখন ইম্পর্টেন্ট হচ্ছে, তো সেখানে এই সূত্রটা কবে আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, সূত্রের মধ্যে কি কি আছে, সূত্র থেকে কিসের ধারণা আমরা পাই, সূত্রটা কোন বই থেকে প্রকাশ করা হয়েছে, সবকিছুই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? সো এই নিউটনের সূত্র কিন্তু আমরা ছোটকাল থেকে পড়তেছি, এটা এমন না যে নতুন নতুন তোমরা ইন্টারেস্টে দেখতেছো, এটা ছোটকাল থেকে পড়ানো হচ্ছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য কত সালে দিছে, কে দিল, কোন সূত্রতে কোন বইতে প্রকাশ হচ্ছে, সূত্রগুলা কি কি ছিল, কত নাম্বার সূত্রে কি বলা আছে, এবং এ থেকে কি ধারণা পাই, প্রতিটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা,
এফ ইকুয়াল টু এম এ নিচে কোন সূত্রে পাওয়া যায়, এটা অলরেডি একবার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এফ আর এম এ দুইটা পার্ট, সো এটা দ্বিতীয় সূত্র থেকে আসছে। নিউটন 980 নিউটন ওজনের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে হলে কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে সেটা দেখা একটা জিনিস। এটা নিউটন দেওয়া আছে, ওজন, আমরা ওজনকে শিখি, আমরা ম্যাথ করি, ওজন দিয়ে ম্যাথ করি না, আমরা করি হচ্ছে তোমার ভর দিয়ে। ভরকে আমরা ওজনকে যদি ভরে নিতে চাই তাহলে কি করতে হবে, 9.8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি আসবে, ভর আসবে, মানে এটা এম আসবে, এটা এম। আর এ হচ্ছে তোমার ত্বরণ 1, তাহলে যে অ্যান্সার আসবে এটা, এটা কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করলে আসে 100, অ্যান্সার হচ্ছে তোমার 100। আবার বলি কথাটা হচ্ছে যে উপরে ছিল ওজন আছে, ওজনকে আমরা প্রথমে ভরে নিতে হবে। ভরে নেওয়ার জন্য কি করতে হবে, যেহেতু ভরের সাথে 9.8 গুণ করার পরে তোমার ওজন বের হয়, তাহলে ওজন থেকে ভর বের করতে হলে 9.8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা পাবো এম। এম পেলে আমাদের বলছে বল কত প্রয়োগ করতে হবে, আমরা বল জন্য আমরা কি করবো, এফ ইকুয়ালস টু এম এ, আমরা এম বের করলাম 100 আর এ হচ্ছে 1, তাহলে হচ্ছে 100, 1 মানে হচ্ছে 100। আচ্ছা, নিচে চলে যায় 90 নাম্বার, নিচের কোনটিতে নিউটনের গতিসূত্র প্রয়োগ করা হয় না। তোমার ইসাক স্যারের বইতে যে সকল পয়েন্টগুলো দেওয়া ছিল সেই সকল পয়েন্টগুলো যদি আমরা মুখস্থ করি, ভাইয়া বলা, আমরা সবসময় বলি যে সবার উপর ইসাক স্যার সত্য, তার মানে ইসাক স্যার যে কথাগুলো বলছেন নিউটনের সূত্র হিসাবে, উদাহরণ হিসাবে, সেগুলা বাদে আর কোনো কিছু উদাহরণ হিসাবে কাউন্ট হবে না। তো আমাদের অ্যান্সারের মধ্যে দেখো এই তিনটা অপশনে কিন্তু বইয়ের উদাহরণের পয়েন্ট ছিল, একজন এ মিলে নাই, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, কোন বেগের মাত্রা কত, মাত্রা তুমি শিখে নিবা। মহাকর্ষ বলের সাপেক্ষে তড়িৎচুম্বকীয় বলের আপেক্ষিক সরলতার মান কত, তাহলে আমরা করতে হবে শতদূমের ভিতরে মহাকর্ষ বল সাপেক্ষে করবো, তাহলে 1, তার মানে ও সবচেয়ে ছোট বল, সবচেয়ে ছোট বল সাপেক্ষে সবার মান তো কি হবে, বড় বড় হবে, তাহলে পজিটিভ হবে, সব 10 প্লাস 10 প্লাস। বলছে তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বল এর 2 ঘর উপরে, তাহলে এটা হবে হচ্ছে, এটা 30 ছিল, 30 39 41, তাহলে অ্যান্সার দেখো 39। ঠিক আছে। এরপরে চলে যায় তড়িৎচুম্বকীয় বলের পাল্লা কত, তড়িৎচুম্বকীয় বল আর মহাকর্ষ বল ছিল পাল্লা অসীম, এই জন্য অ্যান্সার হচ্ছে অসীম। মেসন গ্লুয়ন কোন মৌলিক বলের বাহক কণিকা, এটা হচ্ছে মসোদ্গমন থেকে মেসনটা পাবা সবল নিউক্লিয় বলের মধ্যে। আর সবল নিউক্লিয় বল কি করে, সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসে জোড়া লাগায়, জোড়া লাগানোর জন্য আমরা কি ইউজ করি, গ্লু ইউজ করি। সো গ্লুয়ন কণা জাতের কণাগুলো আসলে ইউজ হবে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বলের জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবে কোন বলের কারণে বিটা ক্ষয় হয়। বিটা ক্ষয় মানে কি, বিটা ক্ষয় মানে হচ্ছে যে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনের গতিটাকে আমরা বিটা ক্ষয় বলি। কখন ইলেকট্রন দৌড়ায় দৌড়ায় বের হয়ে চলে আসবে কোন জায়গা থেকে, দৌড়ায় দৌড়ায় বের আসবে যখন নিউক্লিয়াসটা ভেঙে যাবে। নিউক্লিয়াসটা যদি ভেঙে যায় সেখান থেকে বিটা কণা ক্ষয় বা ইলেকট্রন দৌড় দিয়ে বের হয়ে আসবে, দৌড় দিয়ে বের আসলে সেটাকে বলে বিটা ক্ষয় বলি আমরা। সো দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায়, এই জন্য দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। ঠিক আছে। পরমাণুর গঠন, পরমাণু গঠনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা তড়িৎচুম্বকীয় বলের কেন হবে, কারণ হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে আমরা বলছিলাম সবল নিউক্লিয় বল, কিন্তু পরমাণু গঠনের জন্য আমার লাগবে তড়িৎচুম্বকীয় বল। ঠিক আছে। নিচের কোনটি বলের একক প্রকাশ করে, বলের একক ডি নাম্বার, এটা জাস্ট বলের একক গুলো লিখবা, যথাসম্ভব মাত্রা, একক। 100 নাম্বার একটা ম্যাথ আছে, একটা ম্যাথ হচ্ছে যে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করা ত্বরণ কত হবে। এখন তোমাকে হচ্ছে এম দিয়ে দিছে, এফ দিয়ে দিছে, তোমাকে বলছে ত্বরণ বের করো, তুমি করো, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ দিছে হচ্ছে 100, এম হচ্ছে 10, কে কাটো 10 কেজি, আনসার হচ্ছে 10। তাহলে আমাদের কোশ্চেন সলভ আমাদের হয়ে গেল। এখন চলে যাব কি বলছিলাম তোমাদেরকে, কোশ্চেন আমাদের বিগত বছর যে কোশ্চেন গুলো আসছিল এই চ্যাপ্টার থেকে, আমরা তাহলে একটু দেখি, ওখানে একটু খুঁজে নিই, দাঁড়াও আমাদের কোশ্চেন কোথায়, নিউটনের বলবিদ্যা, আমরা একটু জুম করি। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে বিগত বছরগুলাতে তোমাদের এই চ্যাপ্টার যে তোমরা পড়লে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছিল, আবার আদৌ আসলে আমরা বলতেছি এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আসলে কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিনা। আর এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে বা ম্যাথ গুলো তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছিল,
তোমাদের এই চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমন কোশ্চেন হয় সেটা দেখার জন্য, একটা ধারণা পাওয়ার জন্য আমরা কোশ্চেন ব্যাংকটা দেখি। একটা চ্যাপ্টার পড়ার পর পরে যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলি, তাহলে কি হবে, তুমি হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবা যে এই চ্যাপ্টার থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতেছে, আমার কিভাবে পড়তে হবে। ঠিক আছে, প্রথম যে লাইনটা হচ্ছে পড়ার মতো না, একদম ইজি কোশ্চেন। গতীয় দুটির জন্য প্রয়োজন হয় তোমার কি হবে, বল প্রয়োজন হবে। ঠিক আছে, 2 নাম্বার দেখো, মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী কোন বল? সর্বাপেক্ষা শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল। কেন বললাম শতধূম, সহধূম হচ্ছে তোমার সিরিয়াল, শতধূম হচ্ছে সিরিয়াল। সবচেয়ে সবল থেকে দুর্বলের দিকে সিরিয়াল। সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর দ্বৈতচুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপর মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। অ্যান্সার সি। এরপরে দেখো 3 নম্বরে আণবিক গঠনের জন্য দায়ী। আণবিক গঠনের জন্য বলছিলাম তড়িৎ চুম্বকীয় বল দায়ী। ওই যে অস্থির তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, 4 নাম্বার চলে যায়। দেখো কোন ধরনের কণার বিনিময়ে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়? দেখো তাহলে আমরা এই জন্য কি করব, মসৎ গমন, তাহলে মহাকর্ষ বলের জন্য গ্র্যাভিটন কণা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো 5 নাম্বার সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল কোথায়? বলো, দুর্বল মৌলিক বল কোনটা? মহাকর্ষ বল। অ্যান্সার হচ্ছে এই যে সি। আচ্ছা, 6 নাম্বার দেখো, কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? মৌলিক বল কয়টা? 4টা। একটা মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। এখানে একটা বল এক্সট্রা আছে, ঘাত বল, সেটা মৌলিক বলের মধ্যে পড়ে না। আচ্ছা, 7 নাম্বার দাও, তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে নিচের কোন কণা কাজ করে? তড়িৎচুম্বকীয় কণার ক্ষেত্রে আমরা বলছিলাম মহৎগমন, ততে ফোটন, তাহলে তড়িৎচুম্বকীয় বলার জন্য ফোটন কাজ করে। আচ্ছা, এরপরে নিচের উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু তৈরি করে? নিউক্লিয়াসকে আবদ্ধ করে পরমাণু তৈরি করার জন্য একটা জিনিস দেখো, ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করছে, নিউক্লিয়াস কিন্তু তৈরি করতেছে না, ইলেকট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ করে সে পরমাণু তৈরি করতেছে। পরমাণু তৈরি করার জন্য কোনটা লাগবে? তড়িৎচুম্বকীয় বল লাগবে। এখানে তুমি নিউক্লিয়াস দেখে ইয়া হয়ে যাবে, যে কনফিউজ হয়ে যাবে যে নিউক্লিয়াস তৈরি করার জন্য তো লাগে সবল নিউক্লিয় বল, চোখ বন্ধ করে দেখাইতে চলে আসবে, আনসার ভুল হয়ে যাবে। এই জন্য একটা খেয়াল করে রাখতে হবে যে সে আসলে তৈরি করতেছে কি? তৈরি করতেছে পরমাণু, ইলেকট্রনের সাথে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে যুক্ত করে পরমাণু তৈরি করতেছে। তো পরমাণু তৈরি করার জন্য তড়িৎচুম্বকীয় বল লাগবে। 9 নাম্বার দেখো, যদি মহাকর্ষ বলের সূচক 1 হয়, সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত? ওই যে একটু আগে কিন্তু আমি ওই পেজে আঁকছিলাম যে মহাকর্ষ বল যদি 1 হয়, তার তুলনায় সবগুলা মান বড় বড় হবে। সবল নিউক্লিয় বল তার মান সবচেয়ে বড়টা প্লাস 41, এটা 41। 10 নাম্বার দেখো, 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগের পরিমাণ কত? এটা তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছিল, এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন করছি। সেখানে দেখো যে ভর আর বেগের গুণ করে দিলে অ্যান্সার 120। ম্যাথ করা লাগবে? ম্যাথ করা তো লাগবে না, ইজি ম্যাথ এগুলা, চোখ বন্ধ করে আনসার করতে পারবা। দেখো, পিচ্ছিল বরফের উপরে 1 কেজি ওজনের একটি পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, এত ঘর্ষণ ফলে থেমে গেল, এখানে ঘর্ষণ বল কত? ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সে পিচ্ছিল বল পরে হয়। সো এখানে দেখো একটা ভি হবে আর একটা হচ্ছে ভি নট। ভি নট হচ্ছে আদি বেগ, আর হচ্ছে সরি ভি নট হচ্ছে পরে যেটা হলো, আর এখানে আগে যেটা ছিল। এখন সে পাথরটা কত বেগে চলতেছিল? হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর সে আলটিমেটলি সে কি হয়েছে? থেমে গেছে, মানে জিরো হয়ে গেছে। তাহলে বেগ একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়ালস টু সরি এ ইকুয়ালস টু ত্বরণ হচ্ছে ভি ডেল ভি বাই টি, মানে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন আসলে এখানে 2 - 0 - 0 2 হয়, আর হচ্ছে টি হচ্ছে এখানে 10 সেকেন্ড। আচ্ছা, আর হচ্ছে এখানে ঘর্ষণ বল বলছে, তাহলে F ইকুয়ালস টু এম এ চিন্তা করো, তাহলে এম এর ক্ষেত্রে 1 ইনটু আর 2 বাই 10 মানে 0.5। কি রে দাঁড়াও, জায়গায় না এখানে, এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসি। এটা তো লিখে দেখাইলামই, সো এটা যে বুঝবা
এরপরে আমরা এখানে লিখি যে F equals to ma, সো m হচ্ছে 1 আর a হচ্ছে তোমার 2/10, তাহলে তুমি বলো 1/5 মানে 0.2 নিউটন। দেখো 12 নম্বরে 5 কেজি ভরের কোন বস্তুর উপরে 60 নিউটন বল 1 সেকেন্ড প্রয়োগ করার পরে বস্তু স্থিতি অবস্থায় পৌঁছালো, বস্তুর আদি দ্রুতি কত ছিল? এটা সেম ওই যে বেগের পরিবর্তনের ক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে ভি নটটা বের করবা, তাহলে আনসার তোমার শেষ। আচ্ছা, তোমার 13 নাম্বার দেখো, কোন পদার্থে রৈখিক ত্বরণ পরিমাপের জন্য নিচের কোন দুইটি সাহায্য নিতে হবে? কোন রৈখিক ত্বরণ পরিমাপের জন্য নিচে তোমার সাহায্য নিতে হবে হচ্ছে, দেখো ত্বরণ তৈরি করবা, ত্বরণ মানে এ পরিমাপ করার জন্য কি লাগবে? F equals to ma না, তাহলে কি লাগবে ত্বরণের জন্য? ভর লাগবে আর বল লাগবে। দেখো ভর এবং বল, आंसर বি। ঘাত বলের ক্ষেত্রে কোশ্চেন দেখো, বল ও বলের ক্রিয়াকালের গুণফল কি বলে? বলের ঘাত বলে, বল এবং তার ক্রিয়াকালের গুণফল। 4 নাম্বার, ঘাত বল বলতে আমরা কি বুঝি? ঘাত বল বলতে আমরা বুঝি বৃহৎ মানের কোন বল হবে আর টাইম হবে অনেক কম, ক্ষুদ্র সময়। তাহলে দেখো বলের মান খুব বেশি, ঠিক আছে, ক্রিয়াকাল খুব কম, आंसर হচ্ছে সি। আচ্ছা, একটা ব্যক্তি লিফটে দাঁড়িয়ে জি ত্বরণের নিচে নামার সময় নিজে কি মনে হবে? সে তার ত্বরণ মানে এখানে a equals to g, তার ত্বরণ a equals to g, তাহলে আমরা বলবো m g minus g শূন্য, তাহলে সে ভরহীন ওজনহীন করবে, সি নাম্বার। আরে ওজনহীন মনে করবে। আচ্ছা, নিচে দেখো 17 নাম্বার সত্য মিথ্যা দিয়ে কোশ্চেন আসছে। এটা দেখো 11 সাল 8 সালের কোশ্চেন এগুলা। এই সত্য মিথ্যা আগে অনেক বেশি আসতো, এখন সত্য মিথ্যা একটু কম আসে, তাও আসতেই পারে, অস্বাভাবিক কিছুই না। সো আমরা একটু কষ্ট করে পড়বো। তাও হচ্ছে কি এখানে সত্য মিথ্যার জন্য যেগুলো লাগবে সেগুলো বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে, তোমার সংজ্ঞা থেকে কোশ্চেন আসে, সূত্র থেকে কোশ্চেন আসে। এগুলো যদি তুমি ক্লিয়ারলি জানো, আবার একক মাত্রা থেকে কোশ্চেন আসে, যদি ক্লিয়ারলি জানো অ্যান্সার করতে পারবা। 17 নাম্বার দেখো, তোমার বেগের সম্পর্ক ক্ষেত্রে তোমার মাত্রা দিয়েছে, এখানে ক্ষেত্রে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলোতে কোশ্চেন আসছে, সত্য মিথ্যা আসছে বৈশিষ্ট্য থেকে, সত্য মিথ্যা থেকে আসছে। জড়তা ভ্রামক কোনটির উপর নির্ভর করে? ওই যে জড়তা ভ্রামক নির্ভর করে, তিনটা পয়েন্ট বলছিলাম, তিনটা পয়েন্ট বাদে বাহ্যিক ইস্যুর উপর নির্ভর করে না। 19 সালে ডেন্টাল এক্সামিনেশন আসছিল, তো একটু আমাদের কষ্ট করে পড়তে হবে। নির্ভর করার তিনটা পয়েন্ট হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অক্ষের অবস্থানের উপরে, দৃঢ় বস্তুর আকৃতির উপরে, ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপরে। এই তিনটা বাদে বাকি যেটা হবে সেটা আনসার। নিচের কোনটি কৌণিক গতিসূত্রের জন্য সঠিক নয়? যেটা মেডিকেল এডুকেশন টেস্ট 6 সালে আসছিল, সেখানে দেখো সত্য মিথ্যা সব বৈশিষ্ট্য থেকে আসছে কোশ্চেনগুলো। আচ্ছা, তুমি এখন বলতে পারো ভাইয়া এখানে অ্যানসার তো আপনারা দিয়েছেন দুইটা, তো দুইটার ক্ষেত্রে আমি কি করব? তখন কি ডাবল অ্যানসার ছিল কিনা? দেখো আসলে ডাবল অ্যানসার থাকে না মেডিকেল এডুকেশন টেস্টে, ঠিক আছে? এটা মাথা থেকে একদম বাইর করে দাও। অনেকে কোশ্চেন করে এই কোশ্চেনটা যে ভাইয়া ডাবল অ্যানসার থাকলে কি করব, কোনটা দেখাবো? মাথা রাখার একটা জিনিস যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন সেটআপ করা হয় এন্ড কোশ্চেন পরে যে অ্যানসারটা যে মেশিনে চেক করা হয়, মেশিন রিডারের মধ্যে তারা এমনভাবে সেট করা হয় যে একটা কোশ্চেনই মাত্র সে রিড করতে পারে। যদি ডাবল কোশ্চেন দাগানো থাকে সে ওটাকে পুরোটাকে ভুল ধরে ফেলে, ওটাকে সে রিডই করে না, ঠিক আছে? সো তুমি ডাবল দাগাইলে সেখানে ভুল হবে মাস্ট। কোশ্চেনের পরে একটা লাইন খুব বড় বড় করে লেখা থাকে, সেটা যে সর্বোচ্চ সঠিক অ্যানসারটি দাগাতে হবে। সর্বোচ্চ সঠিক অ্যানসার মানে কি? যদি দুইটা সঠিক অ্যানসার থাকে, তার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা দেখাইতে হবে তোমাকে। তার মানে ডিরেক্টলি যে লাইনটা আছে, ডিরেক্টলি বইতে উল্লেখ করা লাইনটাই তোমার আনসার হবে। তুমি চিন্তা করতে পারো যে ঘুরাইতে হবে আনসার হয়ে, দরকার নেই ঘুরানোটা, যদি অ্যানসার ওখানে ডিরেক্টই থাকে ডিরেক্ট দাগাই দিবা। আচ্ছা, সর্বোচ্চ সঠিক আনসার দাঁড়াতে হবে। হ্যাঁ, 23 নাম্বার দেখো, একটি চাকার ভর এত কেজি, তাহলে দেখো এটা আমাদের এম হচ্ছে এত কেজি, চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে কে, জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক কত হলো কি? I = mk স্কয়ার, মান বসো, আনসার বের হয়ে যাবে। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনারশিয়ার একক কি? জড়তার ভ্রামকের একক হচ্ছে তোমার কেজি মিটার স্কয়ার।
এখন 25 নাম্বারটা আমি দেখো যে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ 500 গ্রাম ভরের একটি বৃত্ত আছে আকৃতির জড়তার ভ্রামক করো। জড়তার ভ্রামক আমরা জানি আই দিয়ে বের করব, কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সবগুলো সেন্টিমিটার আছে, এদের অ্যানসার দেখো সবগুলা কিন্তু কেজি মিটারে আছে, তাহলে আমরা রাখতে পারবো না সেন্টিমিটারে। করতে হবে কি, একটা পয়েন্ট দিব, সিটা মুছে দিব, একটা পয়েন্ট দিব, এমটা মুছে দিব, কেজি দিব, শেষ। তাহলে হচ্ছে 0.5 কেজি আর হচ্ছে 0.20 মিটার। তাহলে বাকিটা জাস্ট সূত্রতে বসাবে, আনসার শেষ। ডেন্টাল অ্যানিমেশন টেস্টে 1 নম্বরের কোশ্চেন, এটা কোনটি সঠিক না সত্য মিথ্যা কোশ্চেন। সত্য মিথ্যার জন্য আমাদের এখানে দুটো চ্যাপ্টার থেকে আসছে, দুটো চ্যাপ্টারের জন্য আমাদের কষ্ট করে পড়তে হবে যে কোনটা সঠিক নয় সেটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, টর্কের ক্ষেত্রে দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক নয়, সেম জিনিস, সূত্র অথবা সংজ্ঞা থেকে কোশ্চেন আসছে। বলের মুভমেন্টের একক কি, বলের মুভমেন্ট মানে হচ্ছে বলের ভ্রামক, বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, টর্কের একক হচ্ছে তোমার নিউটন মিটার। কোন একটি বস্তু জড়তার ভ্রামক কোনটা, জড়তার ভ্রামক হচ্ছে তোমার তার ভর এবং তার রেডিয়াসের গুণ, স্কয়ারের গুণফল। ঠিক আছে, তাহলে দেখো বস্তুগুলা জড়তার ভ্রামক গুণফল দেখো এখানে বস্তুগুলো কণা জড়তার ভ্রামকের গুণফল, এই যোগফল। ঠিক আছে, সামেশন অফ সবগুলা জড়তার ভ্রামক। 30 নাম্বার ধর নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক ক্ষেত্রে ওই যে বললাম আমাদের একটু ইয়াগুলা পড়তে হবে, লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, তাহলে সেখানে এখন বলো দেখো সত্য মিথ্যা কোশ্চেন গুলা সালগুলা দেখবা অনেক পুরান সাল, দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 1, ওটাও দেখলাম ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 1, তো এগুলা কিন্তু অনেক পুরান আমলে, তো তখনকার আমলে যে কোশ্চেন গুলো হতো সেখানে সত্য মিথ্যাটা বেশি থাকতো, এখন সত্য মিথ্যা অনেক কম থাকবে, তাও কিছু আসতে পারে, একটু কষ্ট করে পড়তে হবে, বা বইয়ের লাইনগুলো যদি ভালো করে পড়ি আমাদের পড়ার জন্য কাজে লাগবে। ঠিক আছে, সুমাইয়া ইসলাম হচ্ছে 25 নং ইনার্শিয়ার জন্য এম, আমরা ইনার্শিয়ার জন্য এম আর স্কয়ার, বাট হচ্ছে এখানে হাফ আছে কেন, 25 নম্বর কই। আচ্ছা, জড়তা ভ্রামক বৃত্তাকার চাকতির ক্ষেত্রে, চাকতির জন্য হচ্ছে জড়তা ভ্রামক হাফ এম আর স্কয়ার, এটা ওই যে ছক থেকে পারবা, এটা ছকটা একটু দেখতে হবে, ছক না দেখলে হবে না। আচ্ছা, 31 নাম্বার দেখো রেলপথের ক্ষেত্রে রেলপথ যেখানে বেয়ে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটাকে একটু উঁচু করা হয় কোন বলের যোগান দিতে, এটা একটু বুঝো তোমরা, কথাটা একটু বুঝতে হবে। সেটা কি জানো, এখন আমরা যখন সবচেয়ে ভালো উদাহরণ যদি বলি, মোটর রেস তোমরা দেখছো কিনা, মোটর বাইক যখন রেস করে তোমরা দেখবা যে অনেক ক্রিটিক্যাল যে বাঁকগুলা, সেই বাঁকগুলাতে বাইক সবগুলা যেদিকে যাচ্ছে, যেদিকে ঘুরবে সে একদম ওইদিকে বেঁকে যাচ্ছে, একদম যখন বেঁকে যাচ্ছে, তারা এটাকে শেয়ারটা স্টপ করে দেখাই, যখন যেদিকে যাচ্ছে সেদিকে একদম বেঁকে যায়। এই বেঁকে যাওয়া কেন সে বেঁকে যাচ্ছে, কারণ যখন সে ঘুরতেছে, কোন জায়গায় ঘুরতেছে, সে ঘোরার ক্ষেত্রে সে অটোমেটিকলি এটা একটা বৃত্তাকার তৈরি হচ্ছে, বৃত্ত তৈরির ক্ষেত্রে কি হয়, বৃত্ত তৈরির ক্ষেত্রে একটা বিপরীত দিক কেন্দ্র বিমুখী বল অলরেডি সৃষ্টি হয়ে যায়, যখন সে ঘুরে তাকে কেন্দ্র থেকে বাইরে ছিটকে নেওয়ার জন্য একটা বল রেডি হয়েছে, সেটাকে বললে আমরা কেন্দ্র বিমুখী বল, সেটা অলরেডি রেডি হয়ে যায়। সো সেই কেন্দ্র বিমুখী বলটা অটোমেটিক তৈরি হয়, সেই কেন্দ্র বিমুখী বলকে যদি আমরা নিউট্রাল করতে চাই, কেন্দ্রের দিকে আমাকে হেলে সেইটা নিউট্রাল করতে হবে। এটাই হচ্ছে তোমার বাইক রেসাররা করে, যে যেদিকে সে ঘুরবে, সে আগে থেকে যখন ঘোরার ক্ষেত্রে শুরু হয় তখন একটা বৃত্তাকার তৈরি হয়ে যায়, বৃত্ত তৈরি যখন হয়ে যায় তখন সেখানে কেন্দ্র বিমুখী বলটা অটোমেটিক রেডি হয়ে যায়, তাকে ছিটকায় বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাকে নিউট্রাল করার জন্য সে কেন্দ্রের দিকে সে ঝুঁকে যায়, এটা যতটুকু বল তৈরি হবে তার ঠিক অপোজিট বিপরীত বল যদি তৈরি করতে পারে তখন সেটা হবে তার, তাহলে আর সে পড়বে না, সে ডিরেক্টলি আসতে যখন বাক শেষ সে আবার সোজা হয়ে গিয়ে চলে যেতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু ট্রেনের ক্ষেত্রে আসে, এবার ট্রেনকে যখন বাঁক কাটবে তখন তারও তো জন্য তো সেখানে একটা বৃত্ত তৈরি হবে, বৃত্ত ক্ষেত্রে কেন্দ্র বিমুখী বল তৈরি হবে, এই কেন্দ্র বিমুখী বল যখন তৈরি হবে তখন সেটাকে নিউট্রাল করার জন্য কেন্দ্রমুখী বল আমাদের অবশ্যই লাগবে। এখন কেন্দ্রমুখী বল আমাদের যখন লাগবে, এই কেন্দ্রমুখী বল আমরা কি ট্রেন কি নিজে নিজে বাঁকাইতে পারে,
অবশ্যই পারবে না। তো কি করতে হবে আমাদের, ওকে বাঁকায় দিতে হবে, মানে ওকে হেলায় দিতে হবে। এই হেলানোর জন্য কি করতে হবে, আমাদেরকে ট্রেনের লাইনটাকে এমন ভাবে রেডি করতে হবে, ধরো সে এই যে পাহাড় বেগ করে সেটি চলে যাবে। তো এখন এই বাঁকায় যখন ঘুরবে, এই ঘোরার জন্য তাকে অবশ্যই একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়ে যাবে, ওই যেটা এখান থেকে লাইন থেকে ছিটকায় বাইরে নেওয়ার চেষ্টা করবে। সে যাতে ছিটকায় বাইরে দিয়ে না যায়, তখন সে যদি এইদিকে ঘুরে, হ্যাঁ, তো ঘোরার জন্য তাকে কি করতে হবে, তার কেন্দ্রের দিকে যে লাইনটা আছে, দুইটা লাইন না, এই দুইটা লাইন যায়, হ্যাঁ, কেন্দ্রের দিকে যে লাইনটা আছে সেই লাইনটাকে নিচু করে দিব, আর কেন্দ্রের বাইরে যে লাইনটা সেটাকে উঁচু করে দিব। তাহলে কি হবে, রাস্তাটাই অটোমেটিক বাঁকানো, তার ট্রেন যখন যাবে সে অটোমেটিক এই রাস্তার জন্য বেঁকে যাবে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা আগে ক্যালকুলেশন করে করা হয়, যাতে ট্রেনের জন্য কতটুকু কেন্দ্রবিমুখী বল তৈরি হবে, সেই কেন্দ্রবিমুখী বলকে অপোজ করার জন্য বা নিউট্রাল করার জন্য কেন্দ্রমুখী বলটা তৈরি করে দিতে হয়, মানে তাকে হেলায় দিয়ে কেন্দ্রমুখী বল তৈরি করতে হয়। আলটিমেটলি মানে হচ্ছে যে আমাকে কেন্দ্রমুখী বলটা যোগান আমাকে দিতে হয়। ঠিক আছে, স্ক্রিনশট চলে যায়, আবার সে কোশ্চেনে চলে যায়, যেখানে দেখো নিচের কোন বল যোগান দিতে হয়, যোগান দিতে করা হয়। দেখো রেলপথ যখন বেয়ে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটা উঁচু করা হয়, ভিতরের দিকটা নিচু, আলটিমেট নিচু করা হয়। সেটা হচ্ছে কেন্দ্রমুখী বলকে যোগান দেওয়ার জন্য করা হয়। আগে শুনো, দেখো 32 নম্বরে, হ্যাঁ 32 নম্বরে যে এখানে একটি তলে দুটি তলের মধ্যকার ঘর্ষণ, এটা ঘর্ষণ হবে না, ঘর্ষণ গুণাঙ্ক হবে। হ্যাঁ, গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক 1/3√3 হলে ঘর্ষণ কোণ কত? আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু 10 ল্যামডা, ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা, তাই না? ঘর্ষণ কোণ ল্যামডা, তাহলে আমরা ল্যামডা ইকুয়ালস কি বলতে পারি, 10 ইনভার্স মিউ। তাহলে দেখো 10 ইনভার্স 1/√3, 1/√10 ইনভার্স হলে তার মান হয় 30। এটা আমরা ম্যাথে শিখে আসছি, ম্যাথে সাইন কস টেন কট কোসাইন কোসেক এগুলো সবগুলো শিখে আসছি, তার মান ডিগ্রি গুলা, তো এটা পারবা তোমরা। অ্যান্সার 30 ডিগ্রি। 4 সালে মেডিকেল আসছিল এটা ঘর্ষণ কোণ দিয়ে। ঘর্ষণ কোণ আগে হচ্ছে তোমার তপন স্যারের বইতে ছিল, রিসেন্টলি সেটা ইসের স্যারের বইতে নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা গাণিতিক উদাহরণ 980 ওজনের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে হলে কত বল প্রয়োগ করতে হবে, সেটা আমি তোমাদের করাই দিয়েছি। সেটা হচ্ছে 980 নিউটন ওজনকে ভরে নিতে হবে, 9.8 দিয়ে ভাগ করলে কি হবে, 100 আসবে। সেটা ত্বরণ হচ্ছে a, আর m আসছে 100, 100 আর ইনটু 1 হচ্ছে 100, आंसर হচ্ছে a। 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ হবে, এটা আমি তোমাকে একটু আগে করাই দিছি, সেটা হবে आंसर 10 নিউটন। 0.2 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার পার সেকেন্ড 5 মিটার লম্বা রশি বেঁধে সমান্তরাল বৃত্তাকার 4 রেডিয়ান বেগে ঘোরালে রশি ঘূর্ণায়মান শক্তি কত নিউটন হবে? তাহলে এখানে দেখো একটা জিনিস, এখানে 4 হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওমেগা, তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে r, তাহলে কি f ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার r। তাহলে অ্যানসার বসাবা, মান বসাই হবে, আনসার চলে আসবে। মান বসাবো হচ্ছে 4 স্কয়ার ইনটু r হচ্ছে 0.5, আনসার আসবে হচ্ছে তোমার 1.6 নিউটন। চলে যায় 36 নম্বরে, 10 গ্রাম ভরের একটি বুলেট 4 কেজি ভরের একটি বন্দুক থেকে 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত? এটা অ্যানসারটা তোমরা পারবা, একদম খুব ইজি। এখন হচ্ছে জাস্ট একটা জিনিস প্যারা হবে, সেটা হচ্ছে পশ্চাৎ বেগের ক্ষেত্রে আমি একটু আগে তোমাকে বুঝাইছিলাম পশ্চাৎ বেগটা কেন ইউজ করব, আর বেগের ক্ষেত্রে অ্যানসার কি হবে, পশ্চাৎ বেগের অ্যানসার কি হবে। বেগের ক্ষেত্রে হলে মাইনাসটা আসবে, আর পশ্চাৎ বেগের ক্ষেত্রে মাইনাসটা আসবে না, এই হচ্ছে কথা। পুরাতন সিলেবাসে একটা কথা এটা ম্যাথ আছে, সেটা হচ্ছে দেখো একটি চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, ব্যাস যদি 1 মিটার হয়, আমরা তো ব্যাস দিয়ে কোনো ম্যাথ করি না, ডি হচ্ছে 1 মিটার, তাহলে হচ্ছে আর মানে ব্যাসার্ধ 0.5 মিটার। তো 0.5 দিয়ে করবা 30 মিনিটে, প্রতি মিনিটে 60 সেকেন্ডে, আর 30 বার করে ঘুরে n বার, মানে n হচ্ছে করে প্রান্তিক রৈখিক বেগ হচ্ছে কত হবে। রৈখিক বেগ মানে কি, রৈখিক বেগ হচ্ছে ওমেগা r, মানে r হচ্ছে 0.5, হ্যাঁ, আর সরি হচ্ছে r হচ্ছে 0.5,
তো সেখানে তুমি ভি বের করতে হলে সেখানে করতে হবে, সরি মুছে এগুলারে, জায়গা নাই, এখানে v ইকুয়ালস টু 2 পাই n d ইনটু r, মানে হচ্ছে এটা ওমেগা আর হচ্ছে এটা r, ঠিক আছে। সো তুমি এখানে মান বসাবো, আগে শোনা মান বসাই দিবা, 2 পাই ইনটু n হচ্ছে তোমার 30, এখানে 60 ইনটু 0.5, তাহলে অ্যানসারটা কি হবে, এটা 0.5 মানে হচ্ছে 1/2, এটা কিভাবে লিখতে পারো যে 1/2, তাহলে এই টু কেটে দাও, এখানে কেটে দাও, তাহলে π/2, অ্যানসার হচ্ছে বি π/2, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে আজকে কোশ্চেনের সলভ গুলা। তোমাদের এই চ্যাপ্টারে যতগুলা কোশ্চেন তোমার পরীক্ষা দিও সবগুলো কোশ্চেন আমি সলভ করে দিয়েছি, সাথে তোমরা এই যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তার মানে খুবই ইজি কোশ্চেন আসছিল, সেগুলা সলভ করে দিলাম, সেগুলা দেখবা, তুমি একবার দেখে নিবা, তাহলেই হবে। কোশ্চেন ব্যাংক যেহেতু অবশ্যই সবার কাছে আছে, যদি না থাকে সেগুলো পিডিএফ ফাইলগুলো অবশ্যই আছে সবার কাছে, সেখান থেকে দেখে নিবা, আর কিছু না। আর চ্যাপ্টারটা থেকে তোমাদের পড়ার ক্ষেত্রে দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে ইয়াগুলা আছে। আচ্ছা, একজন বলছে মেডিকেল ব্রাঞ্চ কি অপশন চেঞ্জ, এখন দিনাজপুর ব্রাঞ্চে ভর্তি আছি, দিনাজপুর ফ্যামিলি ইস্যু থাকি। তুমি একটু আমাদের অফিসের সাথে একটু যোগাযোগ করো, আসলে এসব জিনিসগুলো আসলে অফিসিয়াল জিনিস, তো এগুলা অফিসিয়াল ভাবে তুমি একটু যোগাযোগ করো, হ্যাঁ, অফিসে কথা বলো, অফিসে কথা বলে দেখো, তাহলে হবে। আই থিঙ্ক করবে, আই ডোন্ট পুরোপুরি বলতে পারতেছি না, শিওর বলতে পারতেছি না তোমাকে, বাট করার কথা, হ্যাঁ, তুমি একটু যোগাযোগ করো অফিসে, তাহলে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টার যখন তুমি পড়বা, পড়ার সময় কি করতে হবে, এই চ্যাপ্টারটা যখন তোমরা অলরেডি পড়ে গেছো, তাও আমি লাস্টে বলে দেই, সেটা হচ্ছে যে তোমাদের প্রথমে দাগানো বইগুলো পড়বা। ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা একটু আমি খেয়াল রাখো তোমরা, যে যারা যারা যে পড়তেছো, এটা আমাদেরকে এতদিন ধরে পড়তেছো অবশ্য জানো, আমি আরেকবার বলি, প্রথমে আমরা পড়বো যে ভাইয়া যে ক্লাসটা করাচ্ছে, যেই ভাইয়া ক্লাস নেই, যেই ভাইয়া ক্লাসে সেটা পড়াচ্ছে, সেই পড়ানোটা আমরা দেখে নিব, লেকচার শিট একবার দেখবো, দেখার পরে আমরা বইয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিছু বাদ না দিয়ে একবার পড়ে ফেলবো। পড়ার পরে একবার পড়ে ফেললে কি হবে, তোমার আইডিয়া হয়ে গেছে যে চ্যাপ্টার আসলে কি কি আছে, ঠিক আছে। এই চ্যাপ্টার কি কি আছে জানার পরে তুমি করবা কি, শুধু দাগানো পার্ট গুলা পড়বা। আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বলতেছি, আমি তোমার হচ্ছে ইয়ার জন্য বললাম না, মানে ইন্টারের জন্য বলছি। ইন্টারের জন্য তোমরা জানো কিভাবে পড়তে হবে, সেটা তোমরা ভালো করে জানো, সেটাকে বাবা বলতে হবে না, কিন্তু আমি তোমাকে বলছি অ্যাডমিশন টেস্টে কি করতে হবে, সেটার জন্য প্রথমে একবার শুরু থেকে লাস্ট পর্যন্ত রিভিশন দিয়ে ফেলবা, একবার পড়ে ফেলবা। রিডিং দেওয়ার পরে কি হবে, রিডিং দেওয়ার পরে তুমি প্রথম থেকে আবার লাস্ট পর্যন্ত এবার দাগানো পার্ট গুলা পড়বা, দাগানো পার্ট গুলো ভালো করে মুখস্থ করবা, ভাইয়া যেগুলো নোট দিছে সেগুলো ইজি করে দেওয়ার জন্য শর্টকাট বলছে, সেগুলো বইতে দাগা ফেলবা, আলাদা খাতায় লিখতে চাও না, বইতে লিখে ফেলবা, বইটাতে লেখালেখি করো, কোনো সমস্যা নেই, বইতে লেখালেখি করলে হবে কি, তুমি যদি পরে যখন রিভিশন দিয়ে যাবা তখন তুমি হারায় যাবা না, মনে হবে না যে হ্যাঁ আমি তো খুঁজে পাচ্ছি না, খাতা হারায় গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল, সেটা তখন মনে হবে এখন ঝামেলা পড়ে যাবা। দরকার নেই, বইয়ের মধ্যে লেখালেখি করো। তুমি যে ভাইয়া যেগুলো তোমাদেরকে বলতেছে যে হ্যাঁ এটা লিখো, ওটার সাথে আমরা শর্টকাট হয়ে পড়ি, তো শর্টকাট গুলো অবশ্যই বইতে লিখবা, হ্যাঁ, বইতে লেখার পরে কি করতে হবে, আমাদেরকে সেইগুলা পড়বা, একসাথে পড়ে ফেলবা, শেষ করার পরে তুমি অনুশীলনের আগে যে কতগুলা লাইন দেওয়া আছে, বহু নির্বাচন, অতিরিক্ত বহু নির্বাচন যেগুলো ছিল ওগুলা পড়বা, সাথে কি করতে হবে, লাস্টে অনেকগুলা অতিরিক্ত কি বলতেছি অবজেক্টিভ এমসিকিউ আছে অনেকগুলা, এমসিকিউ থেকে আমরা কি পড়বো, এমসিকিউ থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে হচ্ছে ছবিওয়ালাগুলো আমরা পড়বো না, কারণ ফিগার কখনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না, সব ফিগার গুলো আমরা পড়বো না। পড়বো হচ্ছে যে আটটি বাদ দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের বহুনির্বাচনী টাইপ কিছু, অনেক আগে একটা উদ্দীপক দিয়ে অনেকগুলো কোশ্চেন করা আছে, সেগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়ে যাবা। দেন কি করবা, যে জাস্ট শুধু কোশ্চেন অ্যান্সার, ম্যাথ আনসার এরকম টাইপ, এগুলা সলভ করবা। সলভ করার পরে কম্পানিয়ন বুক ধরবা, তোমরা কম্পানিয়ন বুক থেকে এক্সট্রা বইয়ের ইনফরমেশন গুলো শেষ করবা, যদি পারো দেন তুমি হচ্ছে অন্য বইয়ের যে অবজেক্টিভ আছে সেটা সলভ করতে পারো, না করতে চাইলে কোনো সমস্যা নেই, বাট ইসার স্যারটা অবশ্যই করতে হবে তোমাদেরকে। ইসার করার পর অন্য বইটা করতে চাইলে করতে পারো, না করতে পারলে চাইলে পাতা বাদ দিতে পারো। আর হচ্ছে
কোশ্চেন ব্যাংকটা সলভ করে নিবা। কোশ্চেন ব্যাংক থেকে মাঝে মাঝে রিপিট আসতেও পারে, আমি আসবে বলতে পারতেছি না, বাট আসতেও পারে, এই যে আমি বললাম। আর হচ্ছে এটা পড়ার পরে দেখবা যে অনেক জায়গায় ভুল অ্যান্সার আছে, বইয়ের সাথে মিলতেছে না তোমার আছে, তুমি একটা ম্যাথ করলা, করে একদম বইয়ের নিয়মে করলা, কিন্তু অ্যান্সারটা মিলতেছে না। তখন তুমি কি করবা? যখন অ্যান্সার দেখবা যে বইয়ের অবজেক্টিভে ভুল আছে, তুমি চেক করবা যে আগে ওই ম্যাথটা, ওই জিনিসটা কি বইতে কি আছে কিনা। ডিরেক্টলি যদি থাকে, ডিরেক্টলি অ্যান্সার যদি থাকে, বা ওই লাইনটা যদি ডিরেক্টলি থাকে, তাহলে তোমরা বইয়ের অ্যান্সারটা দেখাবা, মানে রাইট অ্যান্সারটা দেখাবা। যদি দেখো বইতে ডিরেক্টলি নাই বা এই ব্যাপারে কথা বলা আছে, তাহলে সেটা বইতে দেখাবা। যদি দেখো তাও নাই, তাহলে একটু কষ্ট করে এই কোশ্চেন গুলো একটু ভুল দাগাইতে হবে, ঠিক আছে? যে তোমার যদি দেখো যে এটা অপশনটা এরকমই আসতেছে, এরকম বই থেকেই আসছে, বইয়ের এমসিকিউ থেকে 4টা অপশন আসছে, তুমি 4টা অপশন দেখে রাখলা, এরকম সবগুলা কোশ্চেন তো ভুল হয় না, কিছু কিছু কোশ্চেন ভুল হয়, সো কোশ্চেন অ্যান্সার ভুল হয়। তো এগুলা 4টা অপশন দেখে রাখলা, যে এরকম যদি অপশন আসে তাহলে তুমি বুঝেই নিবা যে এটা ভুল আসছে, তাহলে ভুলটা বইয়ের ভুল ছিল, সেখানে অ্যান্সারটা একটু ভুল দিবা। আর যদি দেখো বইয়ের অবজেক্টিভের সাথে ম্যাচ করতেছে না, ডিরেক্টলি হচ্ছে কোশ্চেন একটা দিছে, তোমার মানে অ্যাডমিশন টেস্টের কথা বলছি, একটা কোশ্চেন দিলো, সেই কোশ্চেনটা তুমি নিজে বের করছো একটা আনসার, সেটা অপশনে আছে, দেখাই দিবা সুন্দর করে, কোনো সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই আর কিছু, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। আর কোনো যদি প্রবলেম থাকে, তোমার যে প্রবলেমগুলো দিছিল পোস্ট টাইম, সেগুলো আমি সলভ করব, আমি ক্লাসটা শেষ করার পরে ওগুলো সবগুলো ধরে ধরে সলভ করে দিব, কোনো টেনশন করার কিছু নাই। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, হয়তোবা যদি তোমার সাথে ফিজিক্স ক্লাস পরে দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ তোমাদের। আচ্ছা গেল কই? আচ্ছা সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।